তোমাকে ভাবতে হবে না, ওর শাস্তিও পাবে। নদী, তুমি ওকে নিয়ে বাসায় যাও, আর ব্যাপারটা কাউকে বলার প্রয়োজন নেই। অদ্রি ও নদী বেরিয়ে যায়। ওরা বেরিয়ে যাওয়ার পর ওই, আর অ্যাক্টিং করতে হবে না। এই আকাশ সত্যি সত্যি আজকে আমার উপর ঝাঁপিয়ে পড়েছে। কি বলছিস কি তুই? সত্যি। চিন্তা করিস না, ওকে তো ভার্সিটি থেকে বের করবে, সাথে পুলিশেও দিবে। অন্যদিকে আকাশকে ভার্সিটিতে একটা রুমে আটকে রাখা হয়, কেননা কিছুক্ষণ পর পুলিশ আসে। কেননা পুলিশকে সামনে রেখে আকাশকে ভার্সিটি থেকে বের করে দেবে, সাথে অন্য কোথাও যেন পড়তে না পারে তাও ও ব্যবস্থা করবে। কি বলছেন পাইলট? তার মানে আপনি কখনো সব কিছু নিজের ইচ্ছেতেই করেছেন? হ্যাঁ, আমার ইচ্ছেতেই করেছি। তা যদি নিজের ইচ্ছেতে করে থাকেন, তাহলে আবার পাইলট কিভাবে হয়েছেন? আকাশ চুপ করে তাকিয়ে আছে অদ্রির দিকে, আর অদ্রি নিচের দিকে তাকিয়ে আছে। এবার বল, পুলিশ আসার পর কি হয়েছে? পুলিশ আসার পর আমাকে স্যারদের রুমে নিয়ে যাওয়া হলো। দেখো আকাশ, তোমাকে ভার্সিটি থেকে বের করে দেওয়া হবে। স্যার, আপনারা সত্য মিথ্যে কি যাচাই করবেন না? তার প্রয়োজন নেই। তোমাকে আমরা যে অবস্থায় পেয়েছি এর চেয়ে বেশি আমরা বলতে চাই না, তাই তোমার কাগজে দাগ লাগিয়ে দিয়ে দেবো। স্যার, আমাকে নির্দোষ করার জন্য 5 মিনিট কি সময় দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে, যদি তুমি নির্দোষ হও। তাহলে আমরা চলে যাব, এবার বাকি কাজ ভার্সিটি স্যার দেখবে। আমি কি আমার মোবাইল পেতে পারি? মোবাইলের কথা শুনে রাসেল বলে, আকাশ স্যার, মোবাইলে কি আছে? কথা না বলে শুনতে থাকো। ঠিক আছে স্যার। ওইদিকে পুলিশ মোবাইল নিয়ে ওর হাতে দেয়। আকাশ মোবাইলে কিছু অডিও রেকর্ড করে নেয়। ওই রেকর্ডগুলো পুলিশ ও ভার্সিটির স্যারদের শোনায়। অডিও শুনে পুরো ভার্সিটির স্যার অনেক লজ্জিত হয়, তার সাথে পুলিশ সবটা বুঝতে পারে। দেখুন স্যার, ওনার কোনো দোষ নেই, এই অডিওর মাঝে আমরা বুঝতে পারি। আর আগে এই মেয়েটা ওনার সাথে এমনটা করেছে, এখন আবার করতে চেয়েছে। ভাই, আমরা এই মেয়েটাকে অ্যারেস্ট করতে যাচ্ছি। দেখুন প্লিজ অফিসার, এমনটা করবেন না। ও এমনিতেই অনেক অপমান হয়েছে এই ব্যাপারটা নিয়ে, তাই নতুন করে আর ওকে। ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন তাই আমি আর কিছু বললাম না। পুলিশ চলে যায়, আর পুরো ভার্সিটিতে অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দেওয়া হয় আকাশ নির্দোষ। তুমি যেহেতু নির্দোষ, তাই তুমি ক্লাসে যাও। স্যার, আমি ভার্সিটিতে আর পড়বো না। কেন? তুমি তো কোনো দোষ করনি। আপনারা আমাকে নির্দোষ প্রমাণ করার কোনো সুযোগ দেননি, তাই আমি আপনাদের ভার্সিটি পড়বো না। আর একটা কথা, এই কথাগুলো যেন অদ্রি না জানে। আমি চলে যাচ্ছি ভার্সিটি থেকে। এরপর স্যার অনেক কিছু বলে, কিন্তু আকাশ ওই ভার্সিটি থেকে সব কাগজপত্র উঠিয়ে চোখের পানি ফেলতে ফেলতে ভার্সিটি থেকে বের হয়ে আসে। সবাই তো অবাক, কেননা আকাশ নিরপরাধ, তবুও চলে যাওয়া দেখে সবাই অবাক হয়। এদিকে আকাশ কথাগুলো বলতে থাকে, অন্যদিকে অদ্রি আকাশকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমাকে ক্ষমা করে দাও আকাশ। এখন আর দৌড়ে কি হবে? ভার্সিটি থেকে চলে আসার পর কি হলো? এরপর আমি বলছি কি হয়েছে। পরের দিন স্যার আমাকে ডেকে নেয় আর তোমার চলে যাওয়ার ব্যাপারে বলে। স্যার কোনো ছেলে মেয়েকে, বরং স্যারও আমার সাথে কোনো কথা বলতো না। ওই সময় পরীক্ষা চলে আসে আর আমি পরীক্ষা দেওয়ার পর আর ভার্সিটিতে যাইনি। তাহলে আকাশ স্যার, আপনি ভার্সিটি থেকে বের হয়ে কি করছিলেন? ভার্সিটি থেকে বের হয়ে গিয়েছি, এরপর আমি অন্য একটা ভার্সিটিতে ভর্তি হই, ওখান থেকে বাকি লেখাপড়া করি। এরপর আবার দুজনে এক হলেন কি করে? তা তো আমি জানি না। তাহলে কে বলবে কি হয়েছে এরপর? আমি আমার কাহিনী বলে শেষ করি। ওকে, বলুন। আমি পাশ করে বের হয়ে পাইলট হওয়ার জন্য আবেদন করি। এখান থেকে আমার বাকি পড়াশোনা চলতে থাকে। ওখানে 2 বছর ট্রেনিং নেওয়ার পর আজকে আমি এখানে। এই ব্যাপার তো, একই বিমানে কি করে? আমি আর আকাশ স্যার একসাথে ট্রেনিং নিয়েছি, কিন্তু আমার থেকে সিনিয়র হয়ে যায়। কারণটা কি ছিল? উনি আমার থেকে সব কিছু বেশি পারতেন, সেজন্য। ঠিক এই জন্য আমি ওকে দেখতে পেতাম না। তবু সে ঘুরে ফিরে আমার কাছে এসে মরতে হয়েছে। আমরা দুজন তো আপনাকে ট্রেনিংয়ের পর কে কোন বিমান উঠবে ওই সিলেক্ট রুমে আমাদের দেখা হয়, কিন্তু এখন আমি ওই রুমে ছিলাম না, তাই ওই রুমে তো নিশ্চয়ই কিছু একটা হয়েছে। মানে অল্পের জন্য কোন হওয়ার থেকে বেঁচে গেলাম। তাহলে মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং হবে। তাহলে শুনো কি হয়েছে। ওখানে ক্যাপ্টেন আমাকে ডেকে নেয়, এরপর আমি ওই রুমে যাই। আকাশ, তুমি চলে এসো। তোমাকে আর তোমার সাথে আরও 2জন পাইলট দেওয়া হবে। একজনকে তুমি তোমার বিমানের ভিতরে নেবে, আর একজনের সাথে পরিচয় হয়ে নাও। আচ্ছা, ডাকেন তাকে। এদিকে এসো।
কিছুক্ষণ পর পাইলটের পোশাক পরে একটা মেয়ে আকাশের সামনে দাঁড়িয়ে আছে। আকাশ ও অদ্রি ওদের দুজনের মুখেই মাস্ক পরা ছিল, তাই ওরা দুজনকে চিনতে পারেনি। আকাশ, পরিচিত হও, এ হচ্ছে অদ্রি। ও তোমাকে কাজে সাহায্য করবে। তোমার একজন আরেকজনের সাথে পরিচয় হয়ে নাও। আর একটা কথা, অদ্রি এই প্রথম বিমানে উঠবে, তাও এতজন যাত্রীকে নিয়ে। আকাশ, তুমি আছো তাই আমি নিশ্চিত। স্যার, এই বিমানের মূল পাইলট কে থাকবে? কে আবার? আকাশ, তুমি থাকবে প্রধান পাইলট, বাকিরা তোমার কাজে সাহায্য করবে। ধন্যবাদ স্যার। তাহলে তোমরা বাকি কথা যেতে যেতে বলো, কিংবা বিমানে বসেও কথা বলতে পারো, কোনো সমস্যা নেই। এখন তোমরা আসতে পারো। ওকে স্যার। ওরা দুজনে বিমানে চলে আসে। বিমানে উঠে ওরা সিটে গিয়ে বসে। সিটে বসার পর আকাশ ওর মুখ থেকে মাস্ক খোলে, সাথে অদ্রিও। ওরা দুজনের মুখ দেখে আশ্চর্য হয়। ওই, তুই এখানে কেন? আমারও তো একই প্রশ্ন, তুই এখানে কেন? তার মানে এখানে তোর সাথে আমাকে থাকতে হবে? তুই কি ভেবেছিস আমি তোর সাথে থাকবো? আমি এখনই ক্যাপ্টেনকে বলে তোকে এখান থেকে বের করার জন্য বলছি। ওই, তুই কি বললি? আমি নিজেই চলে যাচ্ছি। একবার আমার জীবনে এসে তুই আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিস। এখন না জানি এই বিমানটাও তো তোর হাত থেকে রক্ষা পাবে না, তাও জানি না। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। তুই কি করেছিলি ওই দিন, মনে নেই? বেশ করেছি। তুই তুই আমাকে ওই রকম একটা জঘন্য অপবাদ দিতে তোর বিবেকে বাঁধেনি? না, বাঁধেনি, কারণ পাইলট হওয়ার জন্য আমি যে কোনো কিছু করতে রাজি। কিন্তু তুই ওই দিন আমার সাথে। এছাড়া কি করব? আমি কোনো কিছু না করলেও তুই অপবাদ দিবি আমি জানি। তাই অপবাদ যেহেতু পাবো, তখন কিছু করা দেওয়াটাই দরকার। সেজন্য তোকে ওইগুলো। ওই চুপ কর। তোর জন্য আমি ওই দিন ধরে ঘুমোতে পারিনি, শুধু তোর ওই ছি ছি ছি। ভালোই হয়েছে। যেখানে কেউ আমার গায়ে হাত দিতে পারতো না, সেখানে তুই আমাকে জড়িয়ে ধরে কোলে নিয়ে আমাকে লিভ কিস করে, আর শেষ পর্যন্ত। এরপর যদি একটা কথা বলছি তো এখানে বাকিগুলো শুরু করে দেব। একমাত্র ওই কাজটা বাকি ছিল। কোন কাজ? কিছু না। এভাবে ওদের ঝগড়া চলতে থাকে। অন্যদিকে আরেকজন পাইলট দরজার বাইরে দাঁড়িয়ে আছে, দরজা খুলে দেওয়ার জন্য। তা ওরা কেউই খেয়াল করেনি। তোর সাথে আমি থাকবো না, যাচ্ছি আমি, চল। অদ্রি যে চলে যেতে চাইবে, তখন রাশেদ চলে আসে ওখানে। কি ব্যাপার স্যার, আপনি এমন করে ওনার দিকে তাকিয়ে আছেন কেন? কিছু না, ভাবছি আজকাল কপালে কি আছে তা দেখতেছি। ওনার কপালে দেখা যায় নাকি এইসব? কোনো কথা না বলে চুপচাপ বসে পড়ো। আর 5 মিনিট পর বিমান চালু করে দেওয়া হবে। তা বিমানওয়ালাদের বলে দাও। ওকে স্যার। রাসেল ভেতর থেকে কোড নাম্বার দিয়ে বলে, আর বিমান ভালো একজন কল ধরে। সব যাত্রী কি এসে গেছে? ওকে। কিছুক্ষণ পর ওই যাত্রী উঠে বসে। আকাশ বিমান চালু দিয়ে উড়াতে থেকে বিমান এখন প্রায় মাটি থেকে 27 ফুট উপর দিয়ে যাচ্ছে। আকাশ ওয়াশরুমে যাবে, তাই ওখানে বিমান অটো পাইলট মোডে রেখে দেয়। কোথায় যাচ্ছেন স্যার? যাত্রীদের সাথে গল্প করার জন্য। তা তুমি যাবে কি আমার সাথে? যাবো তো স্যার। চুপ। আকাশের ধমক খেয়ে অদ্রিত অনেক ভয় পায়। আকাশ বের হয়ে চলে আসে ওয়াশরুমে। ওখান থেকে বের হয়ে আকাশ যখন ছাত্রীদের দিকে তাকায়, তখন সবকিছু ঠিক ছিল। সবাই মেঘ উপভোগ করতে ব্যস্ত। আকাশ ওর জায়গায় আসতে গেলে দেখে রাশেদ ও অদ্রি কি যেন ফুসুর করছে। এটা আড্ডা দেওয়ার জায়গা নয়, তাই চুপচাপ বিমানের দিকে লক্ষ্য দাও। সরি স্যার, আর হবে না। আমি শুধু জিজ্ঞেস করেছিলাম উনি বিয়ে করেছে কিনা। তা উনি কি বললো? আমি কিছু বলার আগেই তো আপনি চলে এসেছেন। আপনি কি বলবেন? আর যাকে বিয়ে করবেন তার জীবনটা পুরো নরক বানিয়ে ছাড়বেন। কি এত বড় অপমান? বড় না, ছোট হয়ে গিয়েছে। কি? এইদিকে বিমানবালা একটা মেসেজ পাঠায়। আকাশ মেসেজটা দেখে বুঝতে পারে বিমানে সন্ত্রাসীরা সব যাত্রীদের আটক করে রেখেছে। ও শিট! কি হয়েছে? বিমান হাইজ্যাক হয়েছে। কি করে হলো? তুমি যেখানে আমিও সেখানে, তাহলে আমাকে কেন জিজ্ঞেস করছো? মনিটরিং অন করে ভিতরের পজিশনগুলো দেখো। অদ্রি সব কিছু দেখতে থাকে। ভেতরে প্রায় 10-12 জনের মতো লোক আছে বন্দুক নিয়ে। একটা কাজ করো, তাড়াতাড়ি করে পুলিশকে কল দিয়ে জানিয়ে দাও। মাথা খারাপ কি তোমার? আমি এখন পুলিশকে কল দিব? তাহলে কি করব? স্যার, দরজা খুলে দিন। কেন? স্যার, দরজা না খুলে দিলে ওরা একজন করে যাত্রীদের মারতে থাকবে। ঠিক আছে, 5 মিনিট অপেক্ষা করো।
এদিকে এই 5 মিনিটে বিমান যে হাইজ্যাক হয়েছে তার সিগন্যাল আকাশ কন্ট্রোল রুমে পাঠিয়ে দেয়। কন্ট্রোল রুম থেকে আকাশকে কিছু তথ্য বলে দেয় কি করতে হবে। আকাশ দরজা খুলে দিতেই একজন লোক এসে আকাশের মাথায় বন্দুক ধরে। কি করছেন কি আপনারা? একদম চুপ করে থাকবি, কোনো কথা বলবি না। এই বিমানটা এখন আফ্রিকার জঙ্গলের মধ্যে একটা দ্বীপে আছে, ওই দ্বীপে নিয়ে যাবি, নয়তো বিমানটা এখানেই বোম দিয়ে উড়িয়ে দিব। প্লিজ এমনটা করবেন না। এখানে মূলত এই গল্পের বিমান হাইজ্যাক হওয়ার আগে কি কি হয়েছিল তার সব কিছু ওরা রানাকে বলে। রানাও সবটা শুনতে থাকে। সবটা শুনে রানা বলে, ও তার মানে তুই পাইলট হতে চাস? এই মেয়েটা তো চায় না, তাই তো? চায় না। সব কথা তো শুনলেই ও কে কি করেছিল আমার সাথে। রানা এবার বন্দুক অদ্রির দিকে তাক করে ধরে। তুই মেয়েটা সামান্য পাইলট হওয়ার জন্য ওই রকম একটা ছেলের সাথে এমনটা করতে পারলি? আপনারাও তো সামান্য একটা কারণে আমাদের। এই চুপ, সবার আগে তোকে মারবো। প্লিজ আমাকে মারবেন না, আমি আর কখনো এমন কাজ করব না। না, তোর ক্ষমা নেই। প্লিজ ছেড়ে দিন ওকে। ওকে মারলে বেইমান কে চালাবে? কেন? তোরা তো 3 জন আছিস, একজন মরে গেলে আরেকজন তো আছে। ও এখানে তো এমন কিছু পারে না, ওকে ট্রেনিং দিচ্ছি আমরা। অল্পের জন্য বেঁচে গেলি, এরপর থেকে যেন এমন কিছু না করতে দেখি। এমনটা আর কখনো করব না। তো বিমান কি দ্বীপের দিকে যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। এদিকে বিমান হাইজ্যাক নিয়ে সব জায়গায় তোলপাড় শুরু করে দেয়। টিভি চ্যানেল থেকে শুরু করে সব জায়গায়। এদিকে নদীও চলে যায় অদ্রির আপুর কাছে। আঙ্কেল, আজকে নিউজটা কি দেখেছেন? প্লেন হাইজ্যাক হওয়ার বিষয়টা নিয়ে হ্যাঁ আঙ্কেল। দেখলাম তো অনেক মানুষ ওই বিমানে আছে, না জানি কি হবে ওই বিমানে। আপনি কি কিছুই জানেন না? কি জানবো আমি? আসলে আঙ্কেল, কি হয়েছে নদী? আসলে যে বিমানটা হাইজ্যাক করা হয়েছে অদ্রি ওই বিমানেরই পাইলট। কথাটা শুনে অদ্রির বাবার হাত থেকে টিভির রিমোট পড়ে যায় নিচে। উনি একদম ভেঙে পড়ে, যা বলার মতো না। এখন আমার মেয়েকে কে বাঁচাবে? চিন্তা করবেন না আঙ্কেল, ও দেখবেন ঠিক ফিরে আসবে। তাই যেন হয়। অন্যদিকে রানা পাইলট কেবিন থেকে বেরিয়ে যায়। রানা বের হয়ে যাওয়ার পর আকাশ কন্ট্রোল রুমে যোগাযোগ করে। স্যার এখন কি করব? ওরা দাবি জানাচ্ছে তোমাদের। স্যার ওরা আফ্রিকান জঙ্গলের মধ্যে একটা দ্বীপ আছে, ওই দ্বীপে বিমান নেওয়ার জন্য বলছে। যদি না নেই তাহলে নাকি বিমান বোম দিয়ে উড়িয়ে দেবে, আর বিমানের মালামালের সাথে ওই বোম আছে। তুমি শিওর হচ্ছ কি করে? স্যার আমি পুরো বিমানের অ্যানালাইসিস করে দেখলাম, আমি শিওর এই বিমান হাইজ্যাক আর ওদের সাহায্য করার জন্য এয়ারপোর্টের লোকের কাজ। চিন্তা করো না, যে এই কাজগুলো করে থাকুক না কেন তাকে তো আমি ছাড়বো না। তাছাড়া আমি পুলিশকে কল দিয়েছি, সাথে আরও কিছু বাহিনী, ওরা ওই দিকটা সামলে নেবে। কিন্তু তোমরা। তাই তো স্যার, যদিও ওই দেশের কন্ট্যাক্ট করে দেখেন, ওরা যদি আমাদের যাওয়ার আগেই ওই দ্বীপ নিজেদের আয়ত্তের মধ্যে নিয়ে নেয় তাহলে আমরা বেঁচে যাব। তুমি চিন্তা করো না, আমি যোগাযোগ করার চেষ্টা করতেছি। ওকে স্যার, তাই করুন। ওখানে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, ওরা কোনো কথা শুনতে রাজি না। ওদের বলো যে বিমানের তেল কম, ওই পর্যন্ত যাওয়া যাবে না। স্যার আমরা আমেরিকা থেকে যেখানে যাওয়ার কথা ছিল ওইখানে দূরত্ব 10,000 কিলোমিটার, আর ওরা যেখানে যাওয়ার জন্য কথা বলছে তা 9,000 কিলোমিটার। তাই বুঝতে পারছেন। এখন কি করবে? ওদের কিছু করতে গেলে ওরা বোম ব্লাস্ট না করলেও যাত্রীদের মারবে, তা আমি জানি। তাহলে তোমরা ওখানে যাও, যদি ওরা নিজেদের দাবি জানায় তাহলে আমাকে অবশ্যই বলবে। ওকে স্যার। আকাশ কথা বলে বসে আছে, অন্যদিকে অদ্রি কান্না করছে। তার সাথে রাশেদ তো তাকিয়ে তাকিয়ে দেখছে। ম্যাম, কান্না কেন করছেন? কান্না করব না তো কি করব? এখানে বিমান হাইজ্যাক হয়েছে আর আমি হাসবো নাকি? সব তোমার জন্য হয়েছে। আমার জন্য কেন হবে? আমি কি করেছি? কি করনি তা বলো আমাকে। সে কলেজ লাইফ থেকে শুরু করে এই পর্যন্ত আমার জীবনে যতবার এসেছো ঠিক ততবারই আমার লাইফটাকে হেল বানিয়ে দিয়েছো। কি এত বড় অপমান আমাকে করতে পারলে? ইচ্ছাতে করছে গলা টিপে তোমাকে মেরে ফেলি। কলেজ লাইফে আমার জীবন শেষ করেছো, আর ভার্সিটি লাইফে এখন আমার এখানে। ওই আমি কি এখন হাইজ্যাক ইচ্ছে করে করিয়েছি নাকি?
একটা কথাও বলবে না। আমি একটু ওয়াশরুমে যাব। আমাকে না বলে ওদের দলের মেন লিডারকে বলো। কেউ কি আছেন? কি হয়েছে? আমি ওয়াশরুমে যাব। ঠিক আছে, তবে কোনো চালাকি করা যাবে না। যদি চালাকি করিস তো এমন কিছু করব না, তাই আমাকে চেক করে নিতে পারেন। তাড়াতাড়ি যা এখান থেকে। রাশেদ চলে যায়। অন্যদিকে রানাও ভিতরে চলে যায়। এখন শুধু অদ্রিও আকাশ একা বসে আছে। বিশ্বাস করো আকাশ, তুমি ওই দিন ইউনিভার্সিটি থেকে চলে যাওয়ার পর আমার অনেক খারাপ লেগেছে। জানি না ওই দিনের পর থেকে কোনো স্যার আমার সাথে ঠিকমতো কথা বলতো না, আর না কোনো ছাত্রছাত্রী। কেননা ওরা সবাই জানে আমি আবারও নাটক করছি। কিন্তু তুমি যে সত্যি সত্যি আমার সাথে ওইগুলো করবে তা আমি ভাবতেও পারিনি। কলেজ লাইফে মিথ্যা অপবাদ দিয়ে তুমি আমাকে বের করে দিতে চেয়েছিলে, কিন্তু স্যার আমাকে ভালো করে চেনেন, যার কারণে আমাকে অল্প কয়েক মাসের জন্য বের করে দেয়। তখন তুমি নিজেও ছোটো ছিলে অনেক, কিন্তু ভার্সিটি তুমি বড় ছিলে, তাই তো আমি সেই সুযোগ আর হাতছাড়া করতে চাইনি। তাই বলে অমন ভাবে? তুমি তো এর চেয়েও আরও জঘন্য দোষ দিতে আমার উপরে। তার তুলনায় আমি তেমন কিছুই করিনি। কি এত কিছু করেও তুমি বলছো তুমি কিছু করোনি? আর দুটো কাজ করলেই তো আমি এতদিনে মা হয়ে যেতাম। সেজন্য ওই দুটো কাজ করিনি। এখন আমাকে বিয়ে করবে কি? বিয়ের আগে তুমি আবার সব কিছু শেষ করে দিলে। কি শেষ করলাম? আমার কত স্বপ্ন ছিল আমার বর আমাকে কোলে নিয়ে ওই পাহাড়ে উঠবে, যা আমি ভেবেছিলাম। কিন্তু তা না হয়ে তুমি আমাকে কোলে নিয়ে নিলে, তারপর নামালে আমাকে, আর ভার্সিটিতে কিস হতে শুরু করে কোনো কিছু তো বাদ রাখোনি। এমনকি আমার আরে থাক থাক, কি বলছো এগুলো? পাঠক পাঠিকারা শুনে ফেললে কি মন্তব্য করবে তোমাকে নিয়ে? যখন আমার দেয়ার মতো কিছু নেই তখন? আরে একটু তো এবার চুপ করো। না, করব না। ওরা দুজনে ঝগড়া করতে থাকে। অন্যদিকে রাশেদ বাইরে দাঁড়িয়ে আছে, কেননা ভিতরে ওরা দুজন ঝগড়া করার জন্য দরজা খুলতেই ওদের মনে নেই। এইদিকে রানা তাকিয়ে দেখে রাশেদ বাইরে দাঁড়িয়ে আছে, তাই রানা ওর কাছে আসে। ওই, তুই এখানে কি করছিস? ওরা তো দরজা খুলছে না, তাই বাইরে দাঁড়িয়ে আছি। ভিতরে ওরা আবার কোনো প্ল্যান করছে না তো? কি ভাবছেন? কিছু না, এই তো দরজা খুল বলছি, দরজা খুল। এইদিকে আকাশ দরজা খুলে দেয়। ওরা ভিতরে ঢুকে রানা আকাশের মাথায় বন্দুক ধরে। আরে আমি দোষ করেছি, আমার মাথায় কেন বন্দুক ধরাল? তোরা দরজা আটকিয়ে এতক্ষণ কি করতেছিলি? বিশ্বাস করুন, আপনারা যাওয়ার পর এই মেয়েটা আবারও আমাকে... বিশ্বাস করুন, আমি ওকে কিছু বলিনি। এবার রানা বন্দুক অজির দিকে ধরে। এতে করে অজি ভয় পেয়ে কান্না করে দেওয়ার অপেক্ষায়। এই কানা থামা, একটা কথা বলছি মনে রাখ, যদি কোনো চালাকি করার চেষ্টা তোরা করিস তাহলে এর ফল কিন্তু ভালো হবে না, বলে দিলাম। বিশ্বাস করুন, আমরা কোনো চালাকি করিনি। তাহলে চুপচাপ চালাতে থাক, কোনো কথা বলবি না একদম। আর কয় ঘন্টা লাগবে আমাদের ওই জায়গায় যেতে? এই তো আর 6 থেকে 7 ঘন্টার মতো। ভালো তো, তাহলে আর না হয় অপেক্ষা করতে থাকি। কিন্তু একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর? আমাদের তেল নিতে হবে, কেননা তেল একদম কম। পাশের 2 ঘন্টার পর একটা এয়ারপোর্ট আসবে, ওইখান থেকে তেল নিতে হবে। কোনো চালাকি নয় তো? কোনো চালাকি করছি না। কিন্তু তোরা যে সত্যি কথা বলছিস তার কি প্রমাণ আছে? এই দেখুন, এখানে বিমান আর মাত্র 2 ঘন্টা চলবে, তাই এখন ভেবে দেখুন কি করবেন। রানা কি যেন ভাবতে থাকে। কিছুক্ষণ চিন্তা করার পর রানা রাজি হয়। ঠিক আছে, তবে এই কথা যেন কেউ না জানে। কি বলছেন এগুলা? আমরা ওনাদের এয়ারপোর্টে নামতে হলে আগে ওই এয়ারপোর্টের পারমিশন নিতে হবে। ঠিক আছে, যাই হোক তোরা কর, কিন্তু কোনো চালাকি করার চেষ্টা করলে তো বুঝতে পারছিস কী হবে। হ্যাঁ জানি তো। তাহলে তুই এই দিকটা দেখ, আমি ভিতরে দেখি কি সমস্যা হয়েছে। রানা ভিতরে চলে যায়। ওখানে গিয়ে রানা ওর বাকি লোকদের অনেক ভয় দেখাতে থাকে। ওর বাকি লোকদের দিয়ে, ওই তোরা কি পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ওদের ওপর নজর রাখ, যে করে হোক আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতেই হবে। রানার সাথে ওর লোকজন বলে, বস, কোনো চিন্তা করবেন না, এখানে সব কিছু ঠিক আছে, কেউ কোনো চালাকি করতে পারবে না। ভেরি গুড, এভাবে কাজ করো। মনে রাখবে একটা কথা, যে করে হোক আমরা ওই বিমান ওই দ্বীপে নিয়েই ছাড়বো। বস, আপনি একটু চিন্তা করবেন না, আমরা সর্বদা ওদের উপর নজর রাখছি। তবে একটা কথা, কারোর কাছে আর ফোন আছে কি না তা চেক করছিস কি? জি বস, সবার কাছ থেকে ফোন নেওয়া শেষ। আর এটাও নজর রাখবি ওরা যেন কোনোভাবে কারোর সাথে কথা বলতে না পারে।
বস, ওদের মাঝে মাঝে মতিগতি ঠিক লাগছে না। ওরা যদি সবাই আমাদের উপর একসাথে ঝাঁপিয়ে পড়ে তাহলে তো আমরা শেষ। আরে বুকারা, তোদের হাতে পিস্তল আছে, যেই তোদের আক্রমণ করতে যাবে তাকে মেরে ফেলবি। যদি সবাই একসাথে আসে তাহলে এই বিমান গুলি করে ফুটো করে দিবি, ব্যাস এখানেই সবাই মারা যাবে। বস, তাহলে তো আমরাও মারা যাব। তোমরা মারা যাওয়ার চিন্তা করো না, আমাদের লক্ষ্যের দিকে তাকাও। একটা কথা, এই বিমানের যাত্রীরা যদি কোনো ঝামেলা করে তাহলে তোমাদের কাছে যে বোমাগুলো আছে তা মেরে দিবে, তাহলে আর ওরা বাঁচবে না। ওকে বস, তাই হবে। আমাদের উপর আক্রমণ হলে তাই করব। তার আগে সবাই প্যারাশুট ব্যাগ নিজের কাঁধে নিয়ে নাও, যাতে করে আর কোনো সমস্যা না হয়। ওকে বস। রানা যে ওখান থেকে আসতে যাবে তখনই বিমানের ভেতরে কারো কল বেজে ওঠে। কল বাজাতে এখন সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কেননা এখন যার কাছে ওরা মোবাইল পাবে তাকেই মেরে দেবে। তাই ওরা চুপ করে আছে, কেউ কোনো কথাই বলছে না। এই, তোরা চুপ করে আছিস কেন? যার কাছে মোবাইল আছে তাড়াতাড়ি বের কর, নয়তো তোকে এখানেই মেরে ফেলবো। কেউ জানি না হওয়াতে যে দিক থেকে মোবাইল শব্দ পেয়েছে ওই দিকটায় সার্চ করে একজন লোকের কাছে একটা মোবাইল পেয়েছে। বস, এই লোকটার কাছে মোবাইল পেয়েছি। এদিকে লোকগুলো ওই লোকটাকে দাঁড় করায়। লোকটা ভয় পেয়ে আছে, কেননা ওই লোকটাকে হয়তো এখন ওরা মেরে ফেলবে। কিরে, আমি এত করে বলছিলাম মোবাইল দিয়ে দিতে, কিন্তু তুই দিলে না কেন? এখন তোর এই মোবাইলের জন্য আজকে তোকে মরতে হবে। লোকটাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে মেরে ফেলে, সাথে বাকি লোকদের বলে, যদি বাঁচতে চাস তাহলে মোবাইল দিয়ে দাও, নয়তো ওদের মতো করে তোমাদেরও মরতে হবে। তোমরা দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি করে কাজটা করো। ওরা লোক খুঁজতে থাকে। ওরা এভাবে খোঁজে আরো 5 জন লোককে দেখতে পায়। বস, ওদের কাছেও মোবাইল আছে। ও তাই নাকি? তাহলে তো ওদেরকে উপরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে হয়। বলে ওদের এক এক করে মেরে ফেলে। ওদের মারা শেষ হতেই ওখানে আকাশ চলে আসে। আকাশ এসে এত সব কাণ্ড দেখে অবাক হয়ে যায়। কি ব্যাপার, তুমি ওদের মারলে কেন? কারণ ওরা মোবাইল লুকিয়ে রেখেছে, তাই আমি ওদের মেরেছি। তোমাকে এত সাহস দিয়েছে কে? আকাশ রানার শার্টের কলার ধরে বলে, তোর সাহস তো কম না, তুই ওদের মেরে ফেললি। তোকে তো আমি... রানা হাত দিয়ে ওর শার্ট থেকে হাত নামিয়ে নেয়। পাইলট, ভুলে যেও না তোমরা এখানে আমার জিম্মায়, তাই ভুলেও এই কাজ করবে না আর দ্বিতীয়বার, কারণ এরপর আমি তা সহ্য করব না। কথাটা যেন মনে থাকে। এদিকে আকাশ কোনো কিছুই বুঝতে পারছে না কি করবে। এদিকে সময় যেতে থাকে। ওরা 30 মিনিট পর এয়ারপোর্টে এসে নামবে, কেননা আকাশের প্ল্যান হচ্ছে এয়ারপোর্টের ভেতর যে করে হোক এদের খেলা শেষ করতে হবে, তাই এখানে আসা। ওরা এয়ারপোর্টে চলে আসে। কন্ট্রোল রুমে কল দিয়ে অনুমতি পাওয়ার পর ওখানে বিমান নামিয়ে নেয়। সবগুলো যাত্রী ভয় পেয়ে আছে, কেননা এখানে কি হবে না হবে তা ওরা কেউ জানে না। আকাশ বের হয়ে নিচে নামে, আর রানা লোক আকাশের গায়ে বোম লাগিয়ে দেয়, যাতে করে আকাশ ফালাতে চাইলেও ওখানে মেরে ফেলতে পারে। বিমানও ওখানে নামার পর ওখানে কমান্ডো 5 গাড়ি আসে আর পুরো বিমানের চারপাশে ঘেরাও দিয়ে দেয়। আকাশ নামতেই, পাইলট, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। দেখুন, আপনাদের সাথে কথা বলতে যদি ওরা দেখা যায় তাহলে আমার বিপদ হতে পারে, আর বিমানের তেল ভরে দাও। এখন হয়তো আপনারা ভাবছেন বিমানে তো যথেষ্ট তেল আছে, তাহলে আকাশ কেন আবার তেল নেওয়ার কথা বলছে? আসলে ঘটনা হয়েছে, ওখানে যাওয়ার পর যদি বিমানের সব লোক বেঁচে যায় তাহলে ওদের নিরাপদে যাতে ফিরিয়ে আনতে পারে তার জন্য এই ব্যবস্থা করে। বিমানের ভিতরে তেল দেওয়ার পর সবকিছু ঠিকঠাক করে শেষ। এদিকে কমান্ডোর কিছু লোক বিমানের করিডোরের ভিতরে ঢুকে যায়, যাতে করে মানুষের ব্যাগে থাকা বোমটা বের করতে পারে। সেজন্য ওরা কাজ করেই যাচ্ছে। তখনই, এই পাইলট, তাড়াতাড়ি কর, তেল ঢোকাতে কত সময় লাগে? এই তো ট্যাঙ্কি ফুল করতে 30 মিনিট লাগবে। যা করা তাড়াতাড়ি কর, সময় নেই আমাদের কাছে। আর কমান্ডোগুলো যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ওখানে ওদের মেরে ফেলে দিব। একটা কথা ছিল, ভিতরে যাদের বেড়েছেন যদি ওদের বের করে নিয়ে আসা হয় তাহলে ভালো হতো। ঠিক আছে, আমার লোক ওদের ওই জায়গায় নিয়ে যাবে। যদি কোনো কমান্ডো গুলি চালায় তাহলে মনে রাখবি আমি ভেতরে রক্তের বন্যা বইয়ে দিব। না প্লিজ, এমনটা করবেন না। তাহলে আমি যা বলছি তাই কর। এরপর রানা ও লোকদের নিয়ে ওই ব্যক্তিদের লাশগুলো বাইরে এনে দেয়। এতে করে কিছু কমান্ডো এসে ওদের লাশ নামিয়ে নেয়। দেখুন, কিছু মনে না করলে একটা কথা বলি। কি কথা? এদের খুব তাড়াতাড়ি পাসপোর্ট দেখে বাড়িতে পৌঁছে দেবেন এদের লাশ, আর আমাকে 3 থেকে 4টা পিস্তল দেওয়ার ব্যবস্থা করেন। ঠিক বলেছেন।
তোমরা একে লোড করা পিস্তল দাও আর সাথে এক্সট্রা বুলেটগুলোও দাও। আকাশ পিস্তলগুলো ওর পায়ের কাছে নিয়ে বোটের মধ্যে রেখে দেয়। তা বোম কি পেয়েছে আপনার কমান্ডোগুলো? ওরা এখনো পায়নি, তবে তুমি কি শিওর ওখানে বোমা আছে? তো বিমানের ওরা 10 জন আছে, আর বাইরের যাত্রীদের মধ্যে অনেক আছে। তাহলে তো অনেক সমস্যা, এবার বুঝবো কি করে? দেখুন 30 মিনিট শেষ, এবার যেতে হবে। এই পাইলট, তাড়াতাড়ি আয়। আর যদি 1 মিনিটও লেট করেছিস তাহলে প্রতি মিনিটে একজন করে লাশ পড়বে। দেখুন আপনাদের লোকদের বেরিয়ে যেতে বলুন। ওকে, ওদের বের হয়ে যাওয়ার জন্য বলতেছি। এদিকে কমান্ডো বেরিয়ে যায়, অন্যদিকে আকাশ বিমান চালানোর জন্য উঠে। তখনই বৃষ্টি শুরু হয়, তার সাথে বিমান যেন আকাশে না ওঠে তার জন্য সতর্কতা দেওয়া হয়। এই ডাকটা কিসের? বাইরে আবহাওয়া খারাপ, বিমান এখন উড়ানো যাবে না। কথাটা শুনে রানা এসে আকাশের মাথায় পিস্তল ধরিয়ে বলে, বিমান ওরা বলছি, নয়তো সবাইকে মারতে থাকবো। দেখুন যাই করুন, আকাশের বিদ্যুৎ চমকাচ্ছে। যদি এখন বিমান ওড়াই তাহলে বিদ্যুৎ চমকানোর জন্য বিমানে কারেন্ট শর্ট লেগে আমরা সবাই মারা যেতে পারি। তাহলে কি এখন সারা রাত এখানেই থাকবো নাকি? এছাড়া কোনো উপায় নেই। কোনো চালাকি করার চেষ্টা করবে না বলে দিলাম। বিশ্বাস করুন আমার কিছুই করার নেই। এই জ্বরে যদি বিমান উড়িয়ে নিই তাহলে আপনার গন্তব্যে যাওয়ার আগেই সবাই মারা যাব। ঠিক আছে। এদিকে আকাশ বিমানের ভেতরে বসে আছে, অন্যদিকে আকাশ তেমন কিছু করতে পারছে না। অন্যদিকে রানা সবগুলো যাত্রীর দিকে লক্ষ্য রাখতে থাকে, তার সাথে বিমানের আশেপাশে যেন কাউকে না দেখে। সবাই একটা কথা কান খুলে শুনে রাখো, যদি বিমানের আশেপাশে আমি কাউকে দেখেছি তো এই বিমানের ভেতরে একটা একটা করে যাত্রী মারা যাবে। কথাটা যেন মনে থাকে। সময় যেতে যেতে প্রায় রাত হয়ে গেল। একটা কথা বলার ছিল। কি কথা? বিমানের ভিতর যাত্রীগুলো না খেয়ে আছে, যদি ওদের খাবারের ব্যবস্থা করতে পারেন। ক্ষুধা তো আমারও লেগেছে, তবে কোনো চালাকি কিন্তু করা যাবে না। কীরকম চালাকি? এই ধর খাবারে যদি ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া যাবে না। যদি এমনটা হয় তাহলে তো কি হবে বুঝতেই পারছিস। বুঝতে পারছি, তাহলে আমি কন্ট্রোল রুমে কল দিয়ে তাহলে খাবার নিয়ে আসতে বলছি। তাড়াতাড়ি কর, তবে কোনো চালাকি যেন না হয়। কোনো চালাকি হবে না, বিশ্বাস করুন। ঠিক আছে, তাহলে যা কর আর তাড়াতাড়ি কর। আকাশ বের হয়ে আসে, ভেতরে অদ্রি ও রাশেদ বসে আছে। রানা ওদের সহ বাকি সবার উপর নজর রাখতেছে। আকাশ ভেতরে গিয়ে ওদের দেশের ক্যাপ্টেনের সাথে কথা বলে। ক্যাপ্টেন, বুঝতেই তো পারছেন বিমানের ভিতর সবাই না খেয়ে আছে, তাই আপনি যদি ওদের খাবারের ব্যবস্থা করেন। কি যে বলেন না আপনি, এইসব কি বলেন? আমি এখনই ওদের জন্য খাবার ব্যবস্থা করছি। আচ্ছা, হাইজাকাররা ওরা কি খাবে? জানি না কি খাবে, এখন শুধু প্রশ্ন হলো ওদের কি করে এখান থেকে ধরা যায়। তাছাড়া আমি ইচ্ছে করি এখানে এসেছি যাতে করে আপনারা এখানে ওদের একটা ব্যবস্থা করতে পারেন, কিন্তু ওরা যে চালাক, ওরা বলে দিয়েছে খাবারে কোনো ঘুমের ওষুধ যেন না থাকে। আরে খাবারে যে ঘুমের ওষুধ থাকবে তা কি ওরা জানবে? তাই তো কথা। তবে একটা কথা, এখনই কিছু করতে হবে না, আমি যখন বলবো তখন একটা ব্যবস্থা করবেন। ঠিক আছে, আমি আপনার কথাই ব্যবস্থা করব। ঠিক আছে, আমি এখনই যাই। বেশি দেরি হলে ওরা যাত্রীদের ক্ষতি করবে, আর কোন কোন যাত্রী ওদের সাথে মিলে আছে তা তো আমি জানি না। কথাটা তো ঠিক বলছেন। আচ্ছা, আপনি দেখেন কি করতে পারেন, আর আমাদের কমান্ডো চেষ্টা করেই যাচ্ছে কি করতে পারে। আচ্ছা, আমি যাই এখন। আকাশ চলে আসে বিমানের ভিতরে। বিমানের ভিতরে গেলে অদ্রি বলে ওঠে, কোন ব্যবস্থা, কি হয়েছে? হ্যাঁ হয়েছে। আমার অনেক ক্ষুধা লেগেছে, কি করব এখন কিছু বুঝতে পারছি না। একটু অপেক্ষা করো, ঠিক খাবার চলে আসবে। এদিকে রানা সব যাত্রী বসে আছে। রানা আকাশের কাছে এসে বলে, এই খাবারের কোনো ব্যবস্থা কি হলো? হ্যাঁ হয়েছে, ওরা খাবার প্যাকিং করে কিছুক্ষণ পর খাবার নিয়ে আসবে। খাবারের সাথে যেন অন্য কোনো কিছু না আসে। কিছুক্ষণ পর আকাশ নিয়ে আসে। সব যাত্রীদের ওই খাবার দেওয়া হয়। সব যাত্রী খাবার খেতে থাকে। খাবার খাওয়া শেষ হতে থাকে, তখন রানার কিছু লোক বলে, বস, সবাই তো খাচ্ছে, আমরা কি খাবো না? খাবো, তবে সব যাত্রী খাওয়া শেষ হয়ে গেলে আমরা খাবো। কেন বস? বলা তো যায় না, ওরা খাবারে যদি ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, তাই ওরা খেয়ে কিছুক্ষণ অপেক্ষা কর, তারপর আমরা খাবো। ঠিক আছে বস, আমরা তাহলে অপেক্ষা করতে থাকি। এভাবে 30 মিনিট যাওয়ার পর দেখতে থাকে যে কোনো যাত্রী ঘুমায়নি। তখন রানা বলতে থাকে, সবাই যখন ঠিক আছে তাহলে সবাই মিলে চল খাবারগুলো খেয়ে নেই। ঠিক আছে বস, আমরা এখনই খাচ্ছি। ওরা সবাই খেতে থাকে। এদিকে আকাশ, অদ্রি ও রাশেদ না খেয়ে আছে। খিদে সহ্য করতে না পেরে
অদ্রি কেবিন থেকে বের হয়ে আসে। ওই রানার বাচ্চা যাত্রীরা সবাই খেলো, তোরা খাচ্ছিস? আমরা তিনজন কি না খেয়ে থাকবো নাকি? অদ্রির কথায় রানা একটু চমকে ওঠে। ও, তোমাদের খাবার দেওয়া হয়নি? চিন্তা করো না, এই নাও 3টা প্যাকেট, তোমরা নিজেরাও খাও তাহলে। রানার বাচ্চা খাবার যখন আছে তাহলে দিলি না কেন? ভুল হয়ে গেছে, আর এমন হবে না। আপনারা তাহলে গিয়ে খেয়ে নেন। দিন খাবার তাড়াতাড়ি। অদ্রি খাবার নিয়ে কেবিনে চলে আসে। এসে আকাশকে একটা প্যাকেট দেয় আর আরেকটা প্যাকেট রাশেদকে দেয়। এই নিন খান, আপনাদের তো খাওয়ার কোনো ব্যবস্থা নেই, দেখলেন তো, আমার জন্যই খেতে পারছেন। খাবার এনে একেবারে উদ্ধার করে ফেলছেন। তা তো করবেই, সরেন তো এখান থেকে, নিজে তো মুরুদ নেই, এখন শুধু শুধু আমাকে কথা শোনাচ্ছে। একটা কথা না বলে নিজের খাবার নিজে খান। খাবো না আপনার দেওয়া খাবার। না খেলে আমার কি? কি শুরু করলেন এইগুলো বলেন তো? আপনাদের জ্বালায় কি একটু শান্তিতে খেতেও পারবো না? আপনারা দেখছি সেই কলেজ লাইফের ঝগড়া নিয়ে এখনও পড়ে আছেন। আপনারা দুজনেই ভালো হবেন না মনে হচ্ছে। ওই তোরে জ্ঞান দিতে বলছি আমি, চুপচাপ তুই খেতে থাক। আকাশ ওখান থেকে রাগ করে বেরিয়ে যায়। তখন বাজে রাত ঠিক 3টা। আকাশ বের হতে গেলে রানা ওকে আটকায়। এই, এত রাতে কোথায় যাচ্ছিস? খাবার আনতে যাই। খাবার আনতে যাচ্ছিস মানে? তোদের না খাবার দিলাম 3 প্যাকেট? আপনার কি মনে হয় ওই মেয়ে আমাকে খাবার দিবে? কেন দিবে না খাবার? কলেজ লাইফ, ভার্সিটির লাইফের কাহিনী শুনে আপনি কিছু বুঝতে পারেননি? কিন্তু তোমাকে একা একা যেতে দিতে পারি না আমি। এই, তুই এদিকে আয়। বস আমাকে বলছেন? হ্যাঁ, তোকে বলছি, ওর ওপর নজর রাখ। ও কোথায় যায় আর কী করে, এক কথায় সব নজর রাখবি। তবে একটা কথা, পাইলট যদি ওপরে কোনো আক্রমণ হয় তাহলে এই বিমানে কেউ বাঁচবে না, মনে রাখিস। চিন্তা করবেন না বস, আমি খেয়াল রাখবো। রানার লোক আকাশের সাথে বেরিয়ে যায়। এদিকে কমান্ডো আকাশকে ইশারায় বলে, কিন্তু আকাশ ওদের মানা করে দেয় যাতে করে ওরা গুলি না করে, কারণ গুলি করলে ওরা ভিতরে থাকা সবাইকে মেরে ফেলবে। তাই কমান্ডোও চুপ করে বসে আছে। আকাশ ক্যান্টিনে চলে যায়। ওখানে গিয়ে নিজের পছন্দ অনুযায়ী খাবার খেতে থাকে। তখনই আকাশ একটা গুলির শব্দ শুনতে পায়। গুলির শব্দ শুনে পিছনে তাকিয়ে দেখে রানার লোকটা আছে। তাই আকাশ খেতে থাকে। খাওয়া শেষ করে আকাশ বিমানের দিকে আসে। বিমানের ভিতরে ঢুকে আকাশ নিজের মতো ওর সিটে যায়। তখন অদ্রি বসে আছে আর এর কাছে বিমান ভাড়া আসে। স্যার, ওরা আবারও 3জন লোককে মেরে ফেলেছে। কি বলছো? কি, কেন মেরেছ? স্যার, আপনি তাড়াতাড়ি আসুন। আমি এখনই আসতেছি। এদিকে আকাশ বের হয়ে দেখে 3জন লোক মেরে ফেলা হয়েছে। এতে করে আকাশ রেগে গিয়ে রানার কলার চেপে ধরে। কি দোষ করেছিল ওরা যে ওদের তুই এভাবে মারলি? কি দোষ করেছে তাই না? কারণ ওর মোবাইল দিয়ে লুকিয়ে লুকিয়ে কথা বলেছিল, তাই ওদের মেরে ফেলেছি। আর বেশি কথা না বলে নিজের রুমে যা, আমি ওদের বাইরে পাঠানোর ব্যবস্থা করতেছি। ঠিক আছে। এদিকে ওদের লাশ বাইরে রেখে দেয়। অন্যদিকে কমান্ডো এসে লাশগুলো নিয়ে যায়। লাশ নিয়ে যাওয়ার পর ওরা কল দেয় আকাশকে। কি ব্যাপার আকাশ, ওই লোক এভাবে ওদের মারলো কেন, তা কি তুমি জানো? ওদের কাছে নাকি মোবাইল পেয়েছিল, তাই ওদের মেরেছে। শুধুমাত্র যাত্রীদের জন্য নয় তো, ওদের এখানেই শেষ করে দিতাম। জানি না কি করবেন আপনারা, ওরা তো সব পথই বন্ধ করে দিয়েছে। এবার মনে হচ্ছে আমাদের ওদের সাথে যেতেই হবে। চিন্তা করো না, আমাদের লোক তোমাদের উপর নজর রাখবে। তোমাদের কোথায় নিয়ে যায় ওরা সব কিছু। তাই নিয়ে ভাবতে হবে না, আমি বাকিটা দেখে নেব। কিছুক্ষণ পর সকালে হতে চললো। এখান থেকে আমরা সকালের খাবার খেয়ে বের হব। চিন্তা করো না, তোমাদের খাবার ঠিক সময় পৌঁছে যাবে। ধন্যবাদ। আমি দেখি ওইদিকে কি অবস্থা। এদিকে সবকিছু দেখতে থাকে। অন্যদিকে সময় যেতে যেতে সকাল হয়ে যায়। সকাল হতে ওরা নাস্তা পাঠিয়ে দেয়। সবাই ঠিক আগের মতোই নাস্তা করে নেয়। এবার হলো সমস্যা। আকাশ একটা কেমিক্যাল এনে এসির সাথে মিশিয়ে দেয় যাতে করে সবাই বেহুশ হয়ে যায়। ঠিক তাই হলো। খাবার খাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়ে। আকাশও কেবিন থেকে বের হয়ে সবকিছু চেক করতে থাকে ঠিক আছে কিনা। যখন সবকিছু ঠিক দেখে তখন আকাশ কমান্ডো বাহিনীকে খবর দেয়। ওরা সাথে সাথে বিমান থেকে যাত্রীদের নামাতে শুরু করে। কিছু যাত্রীদের নামিয়ে ফেলে ওই সময়ে, কিন্তু সবাইকে বের করতে গিয়ে অন্যদিকে ঔষধের অ্যাকশন কমে যাওয়াতে ওই লোকগুলো তাড়াতাড়ি করে উঠে গুলি করতে থাকে। এতে করে কমান্ডো প্রায় 800 জন লোককে ওখান থেকে বের করতে পেরেছে, আর বাকি 200 জন লোক ওখানে ভিতরে রয়ে গিয়েছে।
রানা ওখান থেকে পাইলট রুমে গিয়ে দেখে আকাশ, অদ্রি ও রাশেদ ওরা ঘুমাচ্ছে, তাই পানি মেরে ওদের ওঠায়। এই শালার বাচ্চা, তাড়াতাড়ি উঠ বলছি, উঠ। আকাশ ঘুম ঘুম চোখে উঠে, তার সাথে পাশে তাকিয়ে দেখে অদ্রি ও রাশেদ ঘুমাচ্ছে। কি ব্যাপার, আপনি পানি মারলেন কেন? এই পানি কি সাদে মারছি? তুই কি ভেবেছিস আমি কিছু জানি না? তুই আমাদের ঘুম পাড়িয়ে ওদের সবাইকে নিয়ে পালাবি, তা কি করে হয়? বিশ্বাস করুন, যদি আমাদের এই প্ল্যান থাকতো, বিশ্বাস করুন, তাহলে তো আমরা নিজেরাই অনেক আগেই পালিয়ে যেতাম। কথাটা ঠিক, তবে এখন আর এখানে একটা মিনিটও থাকা যাবে না। তাই তুই এখন এই বিমান আমার দেওয়ার ঠিকানায় নিয়ে যাবি, নয়তো আমি এখানে সব ধ্বংস করে দেব। আমি এখনই বিমান উড়াইতেছি। আকাশ বিমান ওড়াতে থাকে। তখন এভাবে 3 ঘন্টা পর ওরা চলে আসে একটা দ্বীপে। এই দ্বীপে আগে থেকে একটা বিমান ছিল, তাই ওরা বিমান একটা সাইডে পার করে নেয়। ওরা একে একে বের হয়। রানা ওদের কাছ থেকে বের হয়ে একটা লোকের কাছে গিয়ে হাত তো মেলায়। কেমন আছেন ভাই? এই দেখুন নিয়ে এসেছি। সত্যি রানা, তুমি অনেক ভালো কাজ করেছো। এত বড় একটা বিমান, কিন্তু মানুষ এত কম কেন? সব পথে অনেক সমস্যা হয়ে গিয়েছিল, তাই যাত্রীদের অনেক কম। তবুও যা এসেছিল তাই হবে। এখন ওদের নিয়ে গিয়ে আটকে রাখো, বাকি কথা কিছুক্ষণ পর বলবো। অন্যদিকে ওদের নিয়ে রুমে আটকে রাখা হয়। সাথে ওরা নিজেদের সাথে কথা বলতে থাকে। কথা বলা শেষ করে ওরা বসে আছে। আকাশ, রাশেদ ও অদ্রি একটা রুমে আটকে রাখা হয়েছে। রাশেদ একটা কোনায় বসে আছে, আর আকাশ ও অদ্রি একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। দুজনে চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পর ইউসুফ ও রানা আসে। তোমাদের যে কারণে এখানে এনেছি, তোমরা তোমাদের পরিবারকে বলে আমাদের অ্যাকাউন্টে 5 লাখ করে টাকা জমা দেবে। এরপর তোমাদের ছাড়া হবে, আর তা খুব তাড়াতাড়ি দিতে হবে। আর পাইলট, তোমাদের জন্য 10 লক্ষ করে দিতে হবে। যদি না দিই তাহলে কি করবেন? বেশি কিছু করব না, একদম মেরে ফেলবো তোমাকে। তবে একটা কথা তোমরা শুনে নাও, এখানে তোমাদের বেশি আপ্যায়ন করতে পারবো না। আচ্ছা, আমাদের পণ্য অর্থ পেয়ে গেলে তোমরা এই বিমান করে আবার ফিরে যেতে পারবে। কিন্তু একটা বিমান দেখলাম, ওই বিমানের যাত্রীগুলো কোথায়? তা জেনে তুই কি করবি? তোকে যা বলছি তাই কর, তবে কোনো চালাকি করার চেষ্টা করবি না, নয়তো বাঁচতে পারবি না, মনে রাখিস। কোনো চালাকি করব না, কিন্তু আমি... কোনো কথা নয়, বুঝলি? তোদের পরিবারকে বলে ব্যবস্থা কর। তবে একটা কথা, যদি দেখি বেশি ঝামেলা করছিস, তাহলে বাকি 2 পাইলটের মতো তোদেরও মেরে রেখে দেব। কি, বাকিদের আপনারা মেরে ফেলছেন? ওরা পালাতে চেয়েছিল, তাই ওদেরকেও মারতে হলো। কিন্তু এখন এদেরকে তো বাড়িতে পৌঁছে দিতে হবে, তাই আরও একটা বিমান হাইজ্যাক করলাম। কাজটা কিন্তু ঠিক করলি না। ইউসুফ এতে রাগান্বিত হয়ে আকাশের মাথায় বন্দুক দিয়ে বাড়ি দেয়। এতে করে আকাশ অজ্ঞান হয়ে যায়, তার সাথে মাথা দিয়ে রক্ত পড়ছে। তাই অদ্রি আকাশকে ওর পায়ের উপরে শোয়ায় আর মাথায় হাত দিয়ে ধরে। রাশেদের কাছে রুমাল থাকায় রুমাল বেঁধে দেয়। আকাশের এমন অবস্থা দেখে অদ্রি ভয় পেয়ে কেঁদে দেয়। একটা কথা বলবো কি ওদেরকে? তুমি কি আকাশকে... জানি না আমি কি বলবো, কিন্তু আমি ওকে কাছে টেনে নিতেও পারছি না, আবার দূরেও সরিয়ে রাখতে পারছি না। তার মানে কি? কি থাকবে? আমার মনে হয় তুমি আকাশকে ভালোবেসে ফেলেছো, নয়তো ওর কষ্টে তুমি এমন কষ্ট পেতে না। আমি ওকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু সে ভার্সিটি থেকে চলে যাওয়ার পর থেকে আমি ওর জন্য অনেক কেঁদেছি। বুঝতে পারছি, কিন্তু চিন্তা করবে না, ঠিক হয়ে যাবে। এভাবে রক্ত পড়া বন্ধ হলেও ওই জায়গায় এখনো ব্যথা আছে। দীর্ঘ 3 ঘন্টা পর আকাশের জ্ঞান আসে। জ্ঞান ফিরে এসে দেখে আকাশ অদ্রির কোলে শুয়ে আছে, তাই ওখান থেকে উঠতে যাবে, তখনই অদ্রি মানা করে। আরে উঠতে হবে না, শুয়ে থাকো। আকাশ অদ্রির কথায় শুয়ে থাকে, কেননা আকাশ কি বলবে বুঝতে পারছে না। এদিকে আরো 1 ঘন্টা পর আকাশ চোখ মেলে, তাকিয়ে দেখে অদ্রির চোখে পানি। কিন্তু অদ্রির চোখে পানির কারণ আকাশের নিজেরই অজানা। আকাশ উঠলে অদ্রি আকাশকে ধরে দেয়ালের সাথে হেলান দিয়ে রাখে। এখন কেমন লাগছে তোমার? এই তো অনেক ভালো লাগছে। তা বাকি সবাই ঠিক আছে? তা তো আমি জানি না। ও, এখন কয়টা বাজে? এই তো দুপুর 3টা। এই নাও তোমার খাবার। তুমি ঘুমাচ্ছ বলে আর ডাকিনি। এদিকে আকাশ তো বুঝতে পারছে না কেন অদ্রি এত ভালো ভালো কথা বলছে। আকাশ হাত দিয়ে খেতে যাবে ঠিক, কিন্তু পারছে না, কেননা আকাশ মাথার সাথে হাতেও ব্যথা পায়।
আমি খাইয়ে দিব কি? আকাশ অদ্রির কথা ফেলতে পারেনি, তাই রাজি হয়ে যায়। এদিকে অদ্রি খাওয়াতে থাকে, তখন রানা ও ইসব রুমে আসে। ওরা দুজনে এমন ভাবে দেখতে থাকে। এখানে কি হচ্ছে এসব? আর এই পাইলট, একদম চুপ থাকবি। যদি কোনো কথা বলিস তাহলে একদম মেরে ফেলবো, মনে রাখিস। কিরে, তোরা দুজনের শত্রু? তাহলে কি করে এখানে তোরা দুজন মিলে গেলি? আসলে ও অসুস্থ তো, তাই আমি ওকে একটু সাহায্য করেছি মাত্র। শুধু সাহায্য হবে, এর বেশি কিছু যেন না হয়। দেখুন, আপনারা যা করছেন তা কিন্তু ঠিক না। বাহ, বিমানের ভেতরে তোদের কাহিনী এরকম শুনলাম, এখন আবার আরেক রকম। ব্যাপারটা কি বলতো? আমার মাথা ফাটিয়ে এখন বড় বড় কথা বলছেন কি করে? এখন তো মাথা ফাটিয়ে দিয়েছি, এরপর কি ফাটাবো তা আমি নিজেও জানি না। আপনাদের হাতে বন্দুক আছে বলে যা খুশি তাই করবেন নাকি? হ্যাঁ, করব। তোরা বেশি কথা বলবি না। তোরা কি ব্যবস্থা করতে পেরেছিস? যদি একটা ল্যাপটপ দেন তাহলে আমি পেমেন্ট করে দিতে পারবো। গুড, দাঁড়া আমি আনছি। রানা একটা ল্যাপটপ নিয়ে এলো। অন্যদিকে আকাশ অদ্রি মিলে প্ল্যান করে নিল। আকাশ প্রথমে অদ্রির অ্যাকাউন্টে ঢুকে অদ্রির অ্যাকাউন্টে $1,30,00,000 ছিল। তাই আকাশ ওখান থেকে $1,15,000 ওর অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, আর বাকি $15,000 রানার অ্যাকাউন্টে দিয়ে দেয়। এবার আকাশের পালা। আকাশের মূলত দুইটা অ্যাকাউন্ট। একটা অ্যাকাউন্ট পাইলট হওয়ার পর খোলা, আর একটা অ্যাকাউন্টে কোনো রকমে আগের ওখানে $5,000 ছিল, তাই আকাশ ওই ডলার দিয়ে দেয়। এবার রাশেদও সব দিয়ে দেয়। কি ব্যাপার পাইলট? ওরা দুজন তো ভালো ডলার দিল, কিন্তু তুই এত কম ডলার দিলি কেন? বিমানের ভিতর আমার পরিস্থিতি জানার পরও এই কথা বলতে পারলেন? আমার অ্যাকাউন্ট থেকে কত ডলার দিয়েছেন? এই তো 15,000। এরপর তো দেখছি পুরো অ্যাকাউন্ট খালি। কি? অ্যাকাউন্টটা খালি, আবার বাকি? কথাটা বলার আগেই আকাশ ইরার মুখ চেপে ধরে ওকে আটকিয়ে দেয়। ও কিছু না। ওর অ্যাকাউন্টে কি আরও ডলার ছিল? আরে তেমন বেশি না, এই ধরুন আর $100 আছে। এগুলো দিয়ে তো ওকে বাসা পর্যন্ত যেতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি। এখন তুই একটা কাজ কর, তোরা তিনজন যেহেতু ডলার দিয়ে দিয়েছিস, তোরা গিয়ে বিমানে বস। তবে এখান থেকে পালানোর চেষ্টা কিন্তু ভুলেও করবি না, কারণ আমরা যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত যেতে পারবি না। ওরা তিনজন চলে আসে বিমানের কেবিনের ভিতরে। এখানে আসতেই আদ্রি চেঁচিয়ে ওঠে। ওই তুই আমার বাকি ডলার কোথায় দিলি? এগুলো আমার অ্যাকাউন্টে আছে। কি? আমার ডলার তোর অ্যাকাউন্টে কেন? নয়তো কি করব? ওরা যদি দেখতো যে তোর অ্যাকাউন্টে এত কোটি ডলার আছে, তাহলে সব ডলার নিয়ে যেত। তাই আমি আগেই ওখান থেকে সরিয়ে নিই, যাতে করে ওদের হাতে সব ডলার না যায়। তাতে লাভ কি? তোর কাছ থেকে আমি ডলার কিভাবে উদ্ধার করব? আমাকে বিয়ে করে নাও, তাহলেই হবে। কি? তোর এত বড় সাহস? আরে ভুল বলেছি, দেশে ফিরে দিয়ে যাব, চিন্তা করো না। সত্যি দেবে তো? আরে বলছি তো দিব। একটা কথা বলার ছিল। কি কথা? তাড়াতাড়ি বলো। এইভাবে চলে যাওয়াটা কি ঠিক হবে? এইভাবে যাব না, আমরা সব যাত্রীদের আগে নিরাপদে বিমান ওঠাই, তারপরে ব্যবস্থা করব। কি সেটা আমাকে তো বলো। এখন না, পরে বলছি। এখন শুধু অপেক্ষা করো, সব যাত্রী এখানে আসে কিনা। ওরা এভাবে গল্প করতে থাকে। এদিকে বিমান থেকে সব ধরনের হাতিয়ার নিয়ে যাওয়া হয়, তার সাথে বোমটাও নিয়ে যাওয়া হয়। ওরা বসে আছে, তখন বিমানের ভেতরে থাকা অবস্থায় আকাশের কল আসে। জি বলুন স্যার। ওখানকার পরিস্থিতি কি আমাকে জানাও। এখানে যেসব যাত্রীদের কাছ থেকে ওরা ডলার আদায় করতে পেরেছে তাদের বিমানে পাঠিয়ে দিচ্ছে, আর বাকিদের এখনও রেখে দিয়েছে। তা তুমি এখন কোথায়? এই তো আমরা তিনজন পাইলট বিমানের ভিতরে আছি। একটা কাজ করো, তুমি যতজন যাত্রী এখন বিমানের মধ্যে আছে তুমি ওই যাত্রীদের নিয়ে ওখান থেকে চলে আসো। কি বলছেন কি স্যার? এখানে আমরা ছাড়াও অন্য আরেকটা বিমান এখানে আছে, আর এই বিমানের যাত্রীর সংখ্যা ছিল 500 জন, আর আমাদের 200 জন। সব মিলিয়ে এখন বিমানের যাত্রী আছে 300 জন। তাহলে বাকি 400 জনের কী হবে ভেবে দেখছেন? আরে আমার কাছে প্লেন আছে, তুমি বাকি দুজন পাইলটকে বলো ওই বিমান নিয়ে আগেই এয়ারপোর্টে চলে আসতে, আর তুমি একা বাকি লোকদের নিয়ে চলে আসতে পারো। কিন্তু ওরা কি তা মানবে? মানতেও পারে, তুমি আগে একবার বলে দেখো তো। ঠিক আছে, আমি তাহলে ওদের সাথে কথা বলে দেখতেছি ওরা কি বলে।
কল কেটে দিয়ে আকাশ বের হতে যাবে তখনই অদ্রি জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? ওদের সাথে কাজ আছে, তাই ওখানে কথা বলার জন্য যাচ্ছি। কি কথা বলার জন্য? এসে জানাবো। আকাশ নিচে নেমে কমান্ডোর বলা কথাগুলো ইউসুফ ও রানাকে বলে। ওরা প্রথমে রাজি হতে চায়নি। ইউসুফ, ওরা মনে হয় ঠিক বলেছে, এতগুলো যাত্রী ওদের খাওয়াবো কী করে? তাই ওই 3 যাত্রী যেতে চাইছে, যাক, এতে কোনো অসুবিধা নেই। পরে যদি ওরা কোনো ঝামেলা করে বসে? তা করতে পারবে না, কারণ আমাদের হাতে এখনও প্রায় 400 জন লোক আছে। ওরা কোনো ঝামেলা করলে এদের দিয়ে কাজ চালিয়ে নিয়ে যাব। ঠিক আছে, তবে এই বিমানে তেলের পরিমাণ খুবই কম। ও নিয়ে টেনশন করতে হবে না আপনাকে। ঠিক আছে, তাহলে তুই থাক, আর ওই বাকি দুজনকে এই বিমানে নিয়ে যেতে বল। ঠিক আছে, আমি তাহলে এবার যাই। আকাশ চলে আসে বিমানের ভেতর। ওখানে এসে একটা কার্ড বের করে অদ্রির হাতে দেয়, আর কার্ডের পিছনে একটা নাম্বার লিখে দেয়, 4 সংখ্যার। এই নাও, তোমার ডলার এই কার্ডে আছে, আর পিন নাম্বার কার্ডে লেখা আছে। অদ্রির কার্ড নিয়ে ওর কাছে রেখে দেয়। কার্ড নেওয়ার পর জিজ্ঞেস করে, আমাকে কেন কার্ড দিচ্ছ? কারণ তোমরা দুজন এই বিমান নিয়ে আগের এয়ারপোর্টে চলে যাও। আর তুমি কি করবে? আমি বাকি যাত্রীদের নিয়ে ওই বিমানে করে আসবো। যদি না আসতে পারি তাহলে তো তোমার ডলার তুমি পাবে না, তাই কার্ড দিয়ে দিলাম। ডলার কার্ড দিয়ে তুলে তোমার অ্যাকাউন্টে জমা করে দিতে পারবে। অদ্রি আকাশকে জড়িয়ে ধরে। অদ্রি এইভাবে জড়িয়ে ধরাতে আকাশ মনে করেছিল ওর কার্ড দেওয়াতে হয়তো অদ্রি এমনটা করে, কিন্তু অদ্রি আকাশকে চমকে দিয়ে কিস করতে থাকে, যা আকাশ মোটেও ভাবতে পারেনি। আমি তোমাকে অনেক ভালোবাসি আকাশ। ওই দিন তুমি ভার্সিটির ভেতর তোমার করা প্রতিটা স্পর্শ আমাকে তোমার প্রতিটা ভালোবাসার কথা মনে করিয়ে দেয়। ওই দিন হয়তো আমি ভুল ছিলাম। এরপর থেকে তোমাকে আর আমি কোথাও খুঁজে পাইনি। বিমানের ভেতর পেয়ে ভেবেছিলাম তোমাকে ওখান থেকে দেশে যাওয়ার পর তোমাকে আপন করে নিব, কিন্তু এরপর একটা পরিস্থিতির জন্য আর কিছু বলা হয়নি। এখন আবার সব ঠিক ছিল, কিন্তু তুমি এখানে একা একা থাকবে, যার জন্য তোমাকে হারানোর ভয় আমার মধ্যে কাজ করছে। এই নাও তোমার কার্ড। যখন তোমাকে ভালোবাসি তখন আমার ডলারও তোমার। আমি চাই তুমি আমার জন্য ফিরে আসবে। এইদিকে আকাশ কার্ড পাওয়ার পর ওর ধারণা পাল্টে যায়, কেননা আকাশ ভেবেছিল কার্ড পেয়ে অদ্রি এইসব বলছে, কিন্তু অদ্রি যে ওর ভালোবাসা প্রকাশ করে কার্ড ফিরিয়ে দিয়ে ওকে বলবে তা ভাবতে পারেনি। তাই আকাশ ও অদ্রি জড়িয়ে ধরে। সত্যি অদ্রি, তুমি আমাকে ভালোবাসো? এত কিছু হয়ে যাওয়ার পরেও তোমার বিশ্বাস হচ্ছে না? একটু একটু হচ্ছে। তাহলে বাসর করে কি পুরোটা বিশ্বাস করিয়ে দিতে হবে নাকি? লাগবে না, তুমি সাবধানে যাও আর চিন্তা করো না। তোমার ভালোবাসা পাওয়ার জন্য হলো আমি ফিরে আসবো, কথা দিলাম। অদ্রি আবারও আকাশকে জড়িয়ে ধরে। এরপর কিস করতে থাকে একজন আরেকজনকে। আমি ফিরে আসবো, তুমি এই লোকগুলোকে ওখানে ফিরিয়ে দিয়ে আসো। আমি রাশেদকে পাঠিয়ে দিচ্ছি ভিতরে। আকাশ বের হয়ে রাশেদকে পাঠিয়ে দেয়। এদিকে অদ্রি কিছুটা কান্না করতে থাকে। রাশেদ যাওয়ার পর অদ্রির চোখের পানি মুছে ওরা বিমানে উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ওরা বিমান নিয়ে চলে যায়। অন্যদিকে আকাশ ওখানে থেকে যায়। যারা মোটামুটি কিছু ডলার দিতে পেরেছে তাদের ওরা আস্তে আস্তে বিমান থেকে ফিরিয়ে দিচ্ছে। এদিকে প্রায় বেশ কিছু পরিমাণে লোক চলে এসেছে। অন্যদিকে অদ্রি চলে আসে বিমান নিয়ে। বিমান ল্যান্ড করার পর কমান্ডো চলে ওখানে। ভিতরে কেউ হাইজাকার নেই তো? ভেতরে কেউ নেই, আপনারা যাত্রীদের নিয়ে যান এখান থেকে। তারা সবাই একে একে নেমে যায়। অন্যদিকে প্রায় সবাই নেমে যায়। এখন এখান থেকে কমান্ডো বাহিনী রওনা দেবে ওই জায়গায়। এখন আপনারা রেস্ট নিন, আমরা ওই অপারেশনে যাচ্ছি। আচ্ছা, ওরা কি পাইলট আকাশের থেকে বন্দুকগুলো কি পেয়ে গেছে? কি ওর কাছে বন্দুক ছিল? হ্যাঁ ছিল তো, আমরা 4টা বন্দুক দিয়েছি, যাতে করে উনি নিজের প্রয়োজনেই এগুলো ব্যবহার করতে পারে। ও তো তোমাকে কিছু বলেনি। দেখুন দেরি হয়ে যাচ্ছে, আপনারা সেফভাবে আসতে পেরেছেন, তাই এখন আমরা ওদের উপর অ্যাটাক করতে যাব। ওখানে প্রায় 30 জন লোক হবে। চিন্তা করবেন না, আমরা সব সামলে নেব। তা না হয় বুঝলাম, কিন্তু আপনারা যাবেন কয়জন লোক ওখানে? আমরা 20 জন যাব। কিছু কমান্ডো যাত্রীদের নিরাপত্তা দিবে, কিছু কমান্ডো আবার ওদের শেষ করবে। আমাকে সাথে করে নেবেন? আপনি ভালো করে জানেন ওখান থেকে আমরা কয়েকজন লোককে বাঁচিয়ে ফিরে আনতে পারবো, তাই জানি না। তার মধ্যে এখন আপনাকে নেওয়াটাও ঠিক হবে না। কিন্তু আকাশ একা ওই বিমানে কন্ট্রোল করতে পারবে না। দেখুন
ওনার সাথে আমাদের কথা হয়েছে, উনি বলেছেন উনি একা পাবে। প্লিজ আমাকে নিয়ে যান। এইদিকে অদ্রির অনেক আকুতি মিনতির জন্য কমান্ডো অদ্রিকে সাথে নেয়, তবে ওকে ব্লাড প্রুফ জ্যাকেট পরিয়ে দেয় যাতে করে কোনো সমস্যা না হয়। ওরা এই লোকেশনে আসতে থাকে। অন্যদিকে আকাশ কিছু যাত্রীদের বিমানে ওঠাতে সক্ষম হয়। এভাবে 3 ঘন্টা পর সব যাত্রী বিমানে উঠে যায়। এদিকে কমান্ডো হেলিকপ্টার নিয়ে ওখানে আক্রমণ করতে থাকে। এদিকে আকাশ বিমান নিয়ে উঠে চলে যেতে পারছে না, কারণ বিমানের সামনের চাকার সামনে আটকানো। ও শিট, এই এটা না সরালে তো যেতেই পারবো না এখান থেকে। আকাশকে একাই সবকিছু কন্ট্রোল করতে হচ্ছে, সেজন্য একটু বেশি হিমশিম খেতে হচ্ছে। কমান্ডো তো অনেক লোকেই মেরে ফেলে, তার উপর ওরা বুঝতে পারে বিমানের চাকার সামনে থেকে ওটা সরাতে হবে। এদিকে কমান্ডো একে একে নামতে থাকে। নেমে ওরা কিছু যাত্রীদের ভিতরে পাঠিয়ে দিচ্ছে। ওদের সাথে অদ্রিও ভিতরে ঢুকে যায়। অদ্রির ভিতরে ঢুকে কেবিনে গিয়ে বসে পড়ে। অদ্রিকে দেখে আকাশ কি বলবে বুঝতে পারছে না। অদ্রি আকাশকে দেখে জড়িয়ে ধরে, সাথে কপালে চুমু দেয়। তোমার কিছু হয়নি, এতেই আমি খুশি। আমি ঠিক আছি, কিন্তু তুমি আসতে গেলে কেন? কমান্ডো তোমার কথা বলেছিল, আমি ওদের অনেকবার বারণ করেছি ওরা তোমাকে নিয়ে আসার জন্য। কেন এখানে আসলে কি হবে? বুঝতে কেন পারছো না? এখান থেকে যে বেঁচে ফিরতে পারবো তাই তো জানি না। যখন তুমি জানো এখানে বিপদ আছে, তাহলে আমাকে কেন তখন যেতে দিলে? আমি চেয়েছি আমার ভালোবাসা বেঁচে থাকুক। কিন্তু আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। যদি বাঁচতে হয় একসাথে বাঁচবো, নয়তো দুজনে একসাথে। কথাটা বলার আগেই আকাশ অদ্রির মুখ চেপে ধরে। মরার কথা কখনো বলবে না। তুমি আমার পাশে থাকলে আমার কোনো ভয় নেই। আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, অনেক ভালোবাসি, তাই তোমাকে বিপদের মুখে একা ফেলে যেতে পারি না আমি। এদিকে কমান্ডোর সামনে থেকে অ্যাঙ্গেলটা সরিয়ে দেয়। আকাশ বিমান চালু করে চালাতে থাকে। কিছু দূর যাওয়ার পর ওটা আকাশে উঠবে। এইদিকে কমান্ডো একের পর এক লোকদের মারতে থাকে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর হাইজ্যাক করা ওরা সবাই মারা যায়। শুধু ইউসুফ আর রানা বেঁচে আছে। ওদের মারেনি, কারণ ওদের মারলে এতগুলো ডলার ওরা কি করে উদ্ধার করবে, সেজন্য ওদের দুজনকে বাঁচিয়ে রেখেছে। অন্যদিকে আকাশ ও অদ্রি বিমানে আসমানের কাছাকাছি আসে। অন্যদিকে কমান্ডো। এই বল, লোকজন থেকে হাতিয়ে নেওয়া ডলারগুলো কোথায়? জানি না আমি, আর জানলেও বলবো না। কমান্ডো অনেক মারতে থাকে ওদেরকে, কিন্তু ওরা কোনো কিছুই স্বীকারই করে না। তাই ওদের সার্ভার রুম থেকে অনেক তথ্য ওরা হাতিয়ে নেয়। সাথে যে অ্যাকাউন্টে ডলার নেওয়া হয় সেই অ্যাকাউন্ট চেক করার জন্য ওদের আঙ্গুলের ছাপ লাগবে। এখানে আঙ্গুলের চাপ দে। কখনোই দিব না। ওকে দিতে হবে না, তোদের আঙ্গুল কেটে লাগিয়ে দিব। কথাগুলো বলে কমান্ডো ওদের আঙুলগুলো কেটে ফেলে। ওইগুলো ফেলে আঙুলের ছাপ দিয়ে যে অ্যাকাউন্ট থেকে যত ডলার হাতিয়েছে ওদের সব ডলার ফিরিয়ে নিয়েছে। সবার ডলার ফিরিয়ে দেওয়ার পর তোদের বাঁচিয়ে রেখে লাভ নেই, তোদের মেরে ফেলি তাহলেই ভালো হবে, সব আপদ বিপদ শেষ হবে। কমান্ডো কথা শুনে রানা ও ইউসুফ দুজনেই হাসতে থাকে। তুই কি ভেবেছিস আমরা কিছুই পারি না? যে বিমান এখন গেলি ওই বিমানে আমরা 5 জন লোক আছে, ওরা ওই বিমানে লাশের বন্যা বইয়ে দিবে। কমান্ডো অনেক আশ্চর্য হয় ওদের কথায়, তাই ওরা আকাশের সাথে কন্ট্যাক্ট করে। বলুন কমান্ডো, সব কিছু ঠিক আছে তো? সব কিছু ঠিক থাকলেও তোমার ওখানে কিছুই ঠিক নেই। কেন, এখানে কি হয়েছে? ওই রানা যাত্রীদের সাথে ওর নিজের লোকদের প্রায় 5 জন ঢুকিয়ে দিয়েছে। ওদের কাছে বন্দুক আছে। চিন্তা করবে না, আমার কাছেও বন্দুক আছে, দেখি ওরা কি করতে পারে। খুব সাবধানে থাকবে। ঠিক আছে, এখন পর্যন্ত তো সব ঠিকই আছে, 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। তবুও সাবধানে থাকবে, বলা তো যায় না, সত্যি সত্যি ওর লোক থাকতে পারে। তুমি এবার ওই দিকটা সামলাও, আমার পক্ষে তোমার ওই দিন সম্ভব না। আমি ওদের ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আমি দেখতেছি ব্যাপারটা। এদিকে কল কেটে দিয়ে কমান্ডো ইউসুফ ও রানাকে হেলিকপ্টারে উঠিয়ে নেয়। অন্যদিকে আকাশ বেশ চিন্তিত, কেননা কি করবে তাই ভাবছে। কি ব্যাপার, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? ওইদিকে কি সব ঠিক আছে? ওইদিকে ঠিক আছে, কিন্তু আমাদের এইদিকে নেই। মানে এইদিকে কি হয়েছে? এই বিমানে নাকি রানার 5 জন লোক আছে, কিন্তু ওরা কোনো কিছু করছে না কেন, আমি তা ভাবছি। হতে পারে রানা মিথ্যে কথা বলছে। না, তা হওয়ার নয়, আমি বিমান অটো পাইলট মোডে রেখে দিয়েছি। কিছুক্ষণ পর বিমান সমুদ্রের উপর দিয়ে যাবে। ওই সময় ওরা যদি সত্যি হতে থাকে
তাহলে কিছু একটা করতে পারে। ওরা কিছু না করা পর্যন্ত তো আমরা ওদের চিনতেই পারবো না। তাই একমাত্র সমস্যা। এখন কি করে বুঝবো? আচ্ছা, বিমানবালা ওদের বলি, দেখি ওরা কাউকে সন্দেহ করতে পারছে কিনা। সেজন্য ওদের কল দেয়। কিছুক্ষণ পর ওরা কল ধরে। জি স্যার বলুন। আমি যা বলবো মন দিয়ে শুনো। 3 মিনিট পর আমরা সমুদ্রের উপর দিয়ে যাব, আর সমুদ্র ক্রস করতে আমাদের 30 মিনিট লাগবে। আর সমুদ্র ক্রস হয়ে গেলে 5 মিনিট লাগবে এয়ারপোর্টে যেতে। তাই তোমরা ভালো করে হেঁটে দেখতে থাকো কোনো লোককে তোমাদের থেকে সন্দেহ হয় কিনা। যদি সন্দেহ হয় তাহলে ওদের চেক করতে থাকো। জি স্যার, আমি তাহলে তাই করছি। তবে খেয়াল রাখো একটা কথা, কি স্যার? ওরা যেন বুঝতে না পারে তোমরা সব জেনে গিয়েছো। বুঝতে পেরেছো? জি স্যার, চিন্তা করবেন না, আমরা দেখছি। তাই ওরা নিজেদের জায়গায় এসে বসার আগেই গুলি চলার আওয়াজ শোনে। এটা কিসের শব্দ? মনে হয় গুলি চলার শব্দ। তাহলে তো গিয়ে দেখতে হয়। আকাশ যেই ক্যাবিনে খুলতে যাবে তখনই একটা গুলি এসে আকাশের হাতে লাগে। আরও একটা গুলি করতে গেলে অদ্রির সামনে এসে দাঁড়ায়, কিন্তু অদ্রির কোনো ক্ষতি হয়নি, কারণ অদ্রির গায়ে বুলেট প্রুফ জ্যাকেট এখনো পরা ছিল। তাই সবগুলো গুলি এসে জ্যাকেটে ঢুকে যায়। অন্যদিকে আকাশ ওর পায়ের কাছ থেকে বন্দুক বের করে ওদের উপর গুলি করতে থাকে। এতে কিছু যাত্রী মারা যায়, কিন্তু ওই সবগুলো হাইজ্যাকারকে মেরে ফেলে আকাশ। এদিকে হাতের ব্যথায় আকাশ কিছু করতে পারছে না। একজন হাইজ্যাকার উঠে আকাশের দিকে আসতে গেলে কিছু যাত্রী এসে ওই লোকটাকে মারতে মারতে মেরে ফেলে। অদ্রি আকাশকে নিয়ে কেবিনের ভেতরে যায়। তোমার হাত থেকে রক্ত পড়ছে, আমি দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। তাই অদ্রি বিমানবালাদের বলে ফার্স্ট বক্স নিয়ে আসতে। ওরা ফার্স্ট বক্স এনে তাড়াতাড়ি করে গুলি বের করো। ওকে ম্যাম। বিমানবালা গুলি বের করে নিয়ে ওই জায়গায় মেডিসিন লাগিয়ে দেয়। এদিকে কিছুক্ষণ পর বিমানে থাকা লোকজনের অক্সিজেনের সমস্যা হচ্ছে। কারণটা হচ্ছে বিমানের গুলি লাগার জন্য ভেতরে হাওয়া ঢুকছে। তাই বিমানবালা সবাইকে বলে, দেখুন, আপনারা শান্ত হন, আর 20 মিনিট পর আমরা এয়ারপোর্টে এসে যাব। তাই আপনারা অক্সিজেন মাস্ক পরে নেন তাড়াতাড়ি করে। সব যাত্রী অক্সিজেন মাস্ক পরে নেয়। এদিকে বিমান এখনো কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, কারণ ভিতরে বাতাস ঢোকার কারণে এই সমস্যা হয়েছে। এখন কি হবে? বিমান তো কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। এইদিকে আকাশ হাতে জোর দিতে পারছে না। আমার কিছু হবে না। বিমান আমরা এয়ারপোর্ট পর্যন্ত নিতে পারবো না, কারণ তেল প্রায় শেষ। 5 মিনিট চলবে কি না তাও সন্দেহ। একটা কাজ করো, কন্ট্রোল রুমে কন্ট্যাক্ট করো। হ্যাঁ, করতেছি। অদ্রি কন্ট্রোল রুমে ফোন দেয় আর ফোন আকাশের কাছে দেয়। বলো কি হয়েছে? আপনি তো জানেন বিমানের ভিতর 5 জন লোক ছিল। ওরা হামলা করে, এতে করে বিমান ক্ষতিগ্রস্ত হয় আর তেলও শেষ প্রায়। বিমান এয়ারপোর্টে পর্যন্ত আনতে পারবো না। তাই আপনি যত তাড়াতাড়ি পারেন আমাদের লোকেশন, অ্যাম্বুলেন্সও কয়েকটা হেলিকপ্টার পাঠিয়ে দিন। আমাদের বিমান সমুদ্রের মধ্যে পড়ে যাবে, কিন্তু কতটুকু সমুদ্রে পড়বে তা বলতে পারছি না। আমার হাতে গুলি লাগছে, তাই কিছু করতেও পারছি না। আমি এখনো ব্যবস্থা করছি। ক্যাপ্টেন সব রকম ব্যবস্থা করে দেয়। 15টা হেলিকপ্টার ও 10টা অ্যাম্বুলেন্স, তার সাথে কিছু ডুবুরি আকাশদের বিমানের লোকেশনের দিকে আসতে থাকে। অন্যদিকে আকাশ অনেক কষ্ট করে, সাথে অদ্রিও। আকাশ হাতে ব্যথা থাকার কারণে একা সামলাতে পারবে না, তাই অদ্রিও আকাশের কোলে বসে দুজনে বিমান কন্ট্রোল করার চেষ্টা করছে। এদিকে বিমান অনেক দ্রুত গতিতে নিচে নামছে। বিমান সমুদ্রের মধ্যে পড়ে যায়, আর ওটা এতটাই গতি ছিল যে পানির ভেতর দিয়ে সমুদ্রের কিনারায় অর্ধেক বিমান চলে আসে। বিমানের ছিদ্র থাকায় বিমানে পানি ঢুকতে থাকে। তাই উদ্ধারকর্মী সবাইকে এক এক করে বাহির করতে থাকে। সব যাত্রীদের বাইরে বের করে আনে। কিছু কিছু লোক অনেক গুরুতর আঘাত পেয়েছে। এদিকে পাইলটকে পাওয়া যাচ্ছে না, তাই সবাই মিলে অনেক চেষ্টার পর পাইলটের কেবিনের দরজা ভেঙে ভেতরে ঢুকে। ওখানে গিয়ে দেখে আকাশ ও অদ্রি দুজনের শরীর থেকে রক্ত পড়ছে। তাই কমান্ডো ওদের তাড়াতাড়ি বের করে নিয়ে আসে হসপিটালে। অন্যদিকে না কেন বলো তো? অদ্রির আব্বুর টিভিতে এই অ্যাক্সিডেন্ট দেখে, তার সাথে উনি অদ্রিকেও দেখে, কিন্তু ওনার কিছু করার নেই, কারণ ওনারা এখন আমেরিকায় আর অদ্রি অন্য আরেকটা দেশে। সব টিভি চ্যানেলে আকাশের গুণগান করতে থাকে, যার সাথে সাথে যারা যারা আকাশকে চেনে ওরাও আজকে আকাশের সফলতা দেখে তার সাথে সাহসিকতাও। ও 3 দিন পর আকাশ ও অদ্রির জ্ঞান ফিরে। আকাশ কোথায়? আকাশ এখন ঠিক আছে। ডাক্তার বলেছে আকাশ কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে।
কিছুদিন লাগবে কেন? আসলে সব থেকে বেশি আঘাত আকাশের লাগে। একে তো হাতে গুলি লেগেছে, তার উপর বিমান কন্ট্রোল করতে গিয়ে হাতে আরও সমস্যা করে ফেলেছে, পায়েও সমস্যা। আকাশ পুরোপুরি সুস্থ হতে 1 মাস সময় লাগবে। আমি আকাশকে দেখব। চিন্তা করো না, আমি তোমাদেরকে সম্মানের সাথে তোমাদের দেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আর তোমাদের কালকেই ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আমি ওকে একবার দেখব প্লিজ। আচ্ছা চলো তাহলে। কমান্ডো অক্সিজেন নিয়ে একটা কেবিনে যায়। ওখানে আকাশের হাতে ব্যান্ডেজ ছিল, সাথে পায়েও। অদ্রি আকাশের এই অবস্থা দেখে কেঁদে দেয়। দেখো, চিন্তা করো না, তোমরা কথা বলো, আমি কাল তোমাদের পাঠানোর ব্যবস্থা করছি। ঠিক আছে স্যার। এদিকে কমান্ডো চলে যায়। অদ্রি গিয়ে আকাশের পাশে বসে। অদ্রি দেখে আকাশ উঠতে যাবে, কিন্তু তাও পারছে না। আরে তোমাকে উঠতে হবে না, তুমি শুয়ে থাকো। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, কিন্তু তোমাকে এই অবস্থায় দেখে আর কিভাবে ঠিক থাকবো বলো? চিন্তা করো না, আমি ঠিক হয়ে যাব। আমি তো ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলবো। সত্যি তুমি যে আমাকে বাঁচানোর জন্য আসছো, তাই আমি খুশি। তোমাকে ছাড়া আমি একা একা থাকতে পারবো না। বিয়ের আগে তুমি আমাকে প্রথমে স্পর্শ করেছিলে, আর বিয়ের পর তোমার স্পর্শই আমি পেতে চাই, আর কারণ না। সত্যি আমি অনেক লাকি, তোমাকে আবার পেয়েছি আমি। পরের দিন সকালে ওদের দুজনকে আমেরিকায় পাঠানোর ব্যবস্থা করে। ওরা আসার আগে পুরো এয়ারপোর্টে রিপোর্টার, পুলিশ ও অদ্রির আত্মীয়রা চলে আসে। ওদের দুজনকে এয়ারপোর্ট থেকে বের হয়ে আসে। অদ্রি ওর বাবাকে দেখে জড়িয়ে ধরে, তারপর নদীকে। আমারও কম চিন্তা হয়নি আব্বু, তোমাকে হারানোর ভয়। তার উপর তো বুঝতেই পারছো। তা এই ছেলেটাকে যে তোর সাথে এসেছে? আব্বু, ও আমার সিনিয়র পাইলট। ওর জন্যই আমি সব যাত্রীদের বাঁচাতে পেরেছি। সত্যি? বাবা তোমাকে কি বলে যে ধন্যবাদ দেবো সে ভাষা আমার নেই। কি যে বলেন আঙ্কেল, এটা তো আমার কর্তব্য ছিল। কিছুক্ষণ পর রাশেদ আসে ওখানে। রাশেদ এসে নদীর পাশে দাঁড়ায়। স্যার, তাহলে কি আপনাদের মধ্যে? তোমরা কি দুজনকে চিনো? হ্যাঁ স্যার। কেন স্যার, আপনি কি ওকে চিনেন? বিমানে যার গল্প বলেছি ওটা এই নদী। কি নদী? তুমি এতটা? থাক, ওকে কিছু বলতে হবে না, ওর নিজের ভুল বুঝতে পেরেছে। নদী, তুই কি ওকে চিনিস? আরে আমরা দুজনে তো একসাথে ট্রেনিং নিয়েছি। ও ভালো তো, এখন তাহলে বাসায় যা। আরে যাবো তো, এতদিন পর তোকে পেয়েছি, তাই তোর বাসায় যাব। ঠিক আছে, আসছি। এদিকে আকাশকে নেওয়ার জন্য কেউ এলো না, কারণ আকাশের কেউ নেই। আগে যে আঙ্কেলের দোকানে থাকতো উনি মারা গিয়েছে, আর কলেজের স্যার অন্য একটা জায়গায় আছে, তাই এই জায়গায় আকাশের আপন বলতে আর কেউ নেই। এদিকে অদ্রিও আকাশকে বাড়িতে নিতে পারছে না, কারণ ও এইভাবে নিজের বাসায় আকাশকে একা ফেলেও যেতে পারছে না, আর থাকতেও পারছে না। তা নদী খেয়াল করে। কি রে অদ্রি, এইভাবে দাঁড়িয়ে থাকবি নাকি? চল, বাসায় তো যেতে হবে। তা তো যাবো, কিন্তু আকাশকে এই অবস্থায় রেখে। আচ্ছা, আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে সবাই প্রায় এসেছে, কিন্তু তোমার তো কেউ আসলো না। আব্বু, ওর কেউ নেই এই দুনিয়াতে। কি বলছিস কি মা? ওকে, ওর এই অবস্থা, তার উপরে কেউ নেই, আর দেখাশোনা করবে কে? সেটাই তো কথা। দেখো আকাশ, তোমার জন্য আমাদের দেশে অনেক নাম হয়েছে। তোমার সাহসিকতার জন্য সবাই তোমাকে চিনতে পেরেছে। তার উপর তুমি আমার মেয়ের জীবনও বাঁচালে। তাই আমি চাই তোমার যেহেতু কেউ নেই, তাই তুমি আমার বাড়িতে থাকতে পারো। অদ্রি ওর বাবার মুখে এমন কথা শুনে খুশিতে জড়িয়ে ধরে। অদ্রির এমন কাজে অদ্রির আব্বু ব্যাপারটা ঠিকই লক্ষ্য করেছে। দেখো, আমার বাড়িতে তোমার কোনো অসুবিধা হবে না। তুমি যেহেতু আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছো, তাই আমার মেয়ে তোমার সেবা যত্ন করবে। কিন্তু আপনার মেয়ের তো অসুবিধা হয়ে যাবে। অদ্রি, তোর কি অসুবিধা হবে? অসুবিধা হলেও তুমি যখন বলছো তখন আমার কোনো আপত্তি নেই। আপনাদের কোনো অসুবিধা না হলে আমার কোনো আপত্তি নেই। আর আকাশ, অদ্রি, রাশেদ, নদী আর অদ্রির আব্বু মিলে চলে আসতে থাকে। ওরা 1 ঘন্টা পর বাড়িতে চলে আসে। অদ্রি আকাশকে জড়িয়ে ধরে সাবধানে নামায়। আকাশের হাত অদ্রির ঘাড়ের উপর দেয়, এতে করে আকাশের কিছু ভার অদ্রির উপর এসে পড়ে। অদ্রি অনেক সাবধানে আকাশকে নিয়ে রুমে নিয়ে আসে। তুমি রেস্ট নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। একটু বসো আমার পাশে। আসলে আমি চেয়েছি আব্বু নিজের মুখে তোমাকে এই বাড়িতে আসার কথা বলুক, তাই আব্বু যখন বলেছে তাই আমার কোনো টেনশন নেই।
এটা কার রুম? এটা আমার ছিল, কিন্তু আজকে থেকে এটা আমাদের দুজনের রুম। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি এই রুমে থাকলে তোমার বাবার আবার? তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। ধরো আমি এই রুমে থাকলাম, কিন্তু তুমি তাহলে কোথায় থাকবে? চিন্তা করো না, আমি পাশের রুমে থাকবো, আর পাশের রুমের থেকে এই রুমে খুব ভালোভাবে আসা যায় অন্য রাস্তা দিয়ে। রাতে আমি ওই রুমে ঠিকই যাব, কিন্তু এরপর তোমার পাশে এসে ঘুমাবো। আমার পাশে কেন? রাতে তোমার কোনো সমস্যা হলে যেন তোমার সেবা করতে পারি। তোমাকে এইসব ভাবতে হবে না। আমি খাবার নিয়ে আসতেছি, তুমি এখন খাবার খেয়ে নাও, তারপর ঘুমাবে। আমি নদীর সাথে কিছুক্ষণ কথা বলবো। আচ্ছা যাও, তবে আমি এখন কিছু খাবো না, এমনিতে আমার ঘুম আসছে। তুমি ওদের সাথে কথা বলো। ঠিক আছে, যাওয়ার আগে আমাকে একটা চুমু দাও। তাহলে মুখটা এইদিকে আনো। অদ্রি মুখ কাছে এনে আকাশের, কিন্তু আকাশ চুমু না দিয়ে অদ্রির ঠোঁটে চুমু দেয়। এতে অদ্রি লজ্জা পেয়ে রুম থেকে চলে যায়। আকাশ ঘুমিয়ে পড়ে আর অদ্রি, রাশেদ ও নদী কথা বলতে থাকে। ব্যাপারটা কি দোস্ত, তোর আর আকাশের মধ্যে? সেসব পরে বলবো, এখন বল খাবি কি তোরা? আমি কিছু খাবো না। আমি যদি ভুল না করি, তোর আর রাশিদের মধ্যে কি কিছু চলছে? আরে না, তেমন কোনো ব্যাপার না। কোনো তো একটা ব্যাপার আছে। আসলে দোস্ত, আর বলতে হবে না, বুঝতে পারছি। আসলে আমার দেরি হয়ে যাচ্ছে, এবার তাহলে আসি। রাশেদ ও নদী চলে যায়। অন্যদিকে আকাশ ঘুমিয়ে পড়াতে অদ্রি বাকি কাজগুলো করতে থাকে। রাতের বেলায় অদ্রি ওর রুমে গিয়ে দেখে আকাশ রুমে নেই। তাই খাটের পাশে তাকিয়ে দেখে আকাশ মেঝেতে পড়ে আছে, কিন্তু উঠতে পারছে না। তাই অদ্রি দৌড়ে গিয়ে আকাশকে ধরে বিছানায় শুয়ে দেয়। তুমি একা একা কেন বেরোতে গেলে? আমাকে ডাক দিলেই তো আমি চলে আসতাম। তা আসলে রাতের বেলা থাই ডাকিনি। তাই বলে এত কষ্ট সহ্য করবে তুমি? তোমার জন্য তো এইটুকু করতেই পারি। একটা কাজ করো, তুমি এখানে শুয়ে থাকো, আমি রাতের খাবার নিয়ে আসছি। তার উপর তোমাকে আবার ঔষধও খেতে হবে ঠিক মতো। ঠিক আছে, আমি তাহলে হাত ধুয়ে নিই। লাগবে না, আমি খাইয়ে দিব। তুমি বসো, আমি আসতেছি। আকাশ শুয়ে থাকে। অদ্রি নিচে গিয়ে খাবার নিয়ে আসে। খাবার এনে আকাশকে খাওয়াতে থাকে। খাবার খাওয়া শেষ হলে অদ্রি ওর জামার ওড়না দিয়ে আকাশের মুখটা মুছে দেয়। তুমি একটু অপেক্ষা করো, আমি ওই রুম দিয়ে ঢুকে এই রুমে চলে আসতেছি। ঠিক আছে, তুমি যাও। অদ্রি নিচে নেমে খাবারের প্লেটটা রেখে ওর আব্বুকে বলে চলে আসে পাশের রুমে। এই রুমে এসে অদ্রি অন্য আরেকটা দরজা দিয়ে চলে আসে আকাশের কাছে। ওখানে এসে আকাশের পাশে শুয়ে পড়ে, আকাশকে জড়িয়ে ধরে। আকাশ এক হাত দিয়ে অদ্রিকে জড়িয়ে ধরে রাখে। সকালবেলা আকাশ ঘুম ভেঙে দেখে অদ্রি নেই। সেজন্য বিছানা থেকে উঠতে যাবে, তখনই অদ্রি চলে আসে। অদ্রি গোসল করে আসে। কি ব্যাপার, তুমি গোসল কেন করলে? কেন, আমার কি গোসল করতে মানা আছে? তা না, আসলে রাতে তো কিছু হলো না, তাহলে? আরে অনেক দিন গোসল করা হয়নি, তাই করে নিলাম। তোমাকে ওয়াশরুমের ভেতরে নিয়ে গিয়ে তোমার শরীর মুছে দিই। তোমাকে তো আর গোসল করানো যাবে না। তাহলে তো তুমি আমার... ওই আর একটা কথাও বলবে না, বিয়ের পর তো এমনিতেই দেখবো। তাহলে এখন সমস্যা কোথায়? আর কোনো কথা না বলে চলো আমার সাথে। অদ্রি আকাশকে নিয়ে যায় ওয়াশরুমের ভেতর। ওখানে আকাশের শরীর ভেজা তোয়াল দিয়ে মুছে দিতে থাকে, আর আকাশ চুপচাপ করে তা দেখেই যাচ্ছে। এরপর আকাশকে বের করে। এবার তুমি এখানে বসো, আমি খাবার নিয়ে আসতেছি। কিন্তু আমি কি কালি গায়ে বসে থাকবো নাকি? তা কেন থাকবে, আজকে তোমাকে আমার শার্ট পরাবো। তোমার শার্ট কেন পরবো? নয়তো কি করবে, বাসায় ছেলেদের কিছুই নেই, তাই তুমি এখন আমার শার্ট পরে থাকো। আমি কিছুক্ষণ পর মলে গিয়ে তোমার জন্য সব কিছু কিনে আনবো। এখন আমি নিচে যাই। অদ্রি খাবার নিয়ে এসে আকাশকে খাইয়ে দেয়। খাওয়ানো শেষ করে আকাশকে ঘুম পাড়িয়ে অদ্রি মলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখনই অদ্রি, তুই কি কোথাও যাচ্ছিস? হ্যাঁ আব্বু, ওনের কোনো কিছু নেই পরার জন্য, তাই কিছু কিনে নিয়ে আসবো, সেজন্য আমি বের হচ্ছি। আচ্ছা যা তাহলে। অদ্রি বের হওয়ার সময় নদীকেও কল দিয়ে ডেকে নেয়। নদী মলের সামনে দাঁড়িয়ে আছে। অদ্রি যাওয়ার পর ওরা দুজনেই ভেতরে ঢুকে যায়। তুই এখন আবার কি কিনবি? আরে আমার জন্য তো না, আকাশের জন্য কিনবো। ও তাই বল, তা তোর গায়ের মাপ সব কিছু কি তুই জানিস? জানি, তুই চল তো আমার সাথে। ওরাও দুজনে ভিতরে গিয়ে শার্ট, গেঞ্জি, লুঙ্গি, প্যান্ট নিয়ে আসে। অদ্রি বাসায় এসে ওইগুলো আকাশকে দেয়।
আকাশ ওখান থেকে একটা গেঞ্জি পরে নেয়। অনেক লেট করে ফেলেছি আসতে, তোমার কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। চলো তোমাকে এখন একটু চেয়ারে নিয়ে বসে হাঁটতে নিয়ে যাই। হ্যাঁ চলো তাহলে। অদ্রি আকাশকে একটা চেয়ারে নিয়ে গিয়ে বসায়। এরপর নিজে নিজে ওটাকে নিয়ে চলে আসে বাগানে। অদ্রি আকাশকে ওদের পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাতে থাকে। সবকিছু দেখা শেষ হলে আকাশকে রুমে এনে শুয়ে দেয়। এভাবে যেতে যেতে 20 দিন চলে যায়। এদিকে আকাশ এখনো অনেকটা সুস্থ, নিজে নিজে হাঁটতে পারে, তবে অল্প। আকাশ রুমে শুয়ে আছে। কিছুক্ষণ পর অদ্রির আব্বু অদ্রিকে ডেকে পাঠায় নিচে। আমাকে ডেকেছো আব্বু? হ্যাঁ ডেকেছি। কি বলবে আব্বু? আকাশের এখন কি অবস্থা? এখন ভালো আছে, এই ধরো 7 দিনের ভিতর সুস্থ হয়ে যাবে। আমি তোমার বিয়ে ঠিক করেছি, সামনে 10 দিন পর তোমার বিয়ে। কি বলছো কি আব্বু? তুমি আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে নিলে? তুমি আমাকে জানানোরও প্রয়োজন মনে করলে না? আমি যা ডিসিশন নিয়েছি তাই হবে, তাই কোনো কথা না বলে এখন যাই। এদিকে অদ্রি যেতে যেতে চোখের পানি মুছতে থাকে, কেননা অদ্রি যে আকাশকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না। অদ্রি আকাশকেও বলতে পারছে না ব্যাপারটা, কারণ এতে করে আকাশ অনেক দুঃখ পাবে। এইদিকে যেতে যেতে 10 দিন চলে আসে। অদ্রিরও বিয়ে হয়ে যায়। অদ্রি বাসর করে বসে আছে, তখন আকাশ ভিতরে প্রবেশ করে। অদ্রি এখনো জানে না ওর বিয়ে কার সাথে হয়েছে। আকাশ রুমে আসলে, দেখুন, আমি আপনাকে স্বামী হিসেবে মানতে পারবো না। আমি আরেকজনকে ভালোবাসি। আমি থাকতে আবার তুমি কাকে ভালোবাসছো? অদ্রি এবার চোখ মেলে তাকিয়ে দেখে সামনে আকাশ দাঁড়িয়ে আছে। তাই অদ্রি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে? আমি থাকবো না তো কে থাকবে এখানে? মানে কি? কিছুই তো বুঝলাম না। সবটা আমি বুঝেই বলেছি। বাবা তুমি? হ্যাঁ, তুই কি ভেবেছিস আমি কিছু জানতে পারবো না? তুই যে আকাশকে ভালোবাসিস তা আমি এয়ারপোর্টে বুঝতে পেরেছি, তাই ওকে বাড়িতে নিয়ে আসি, যাতে করে ওকে তুই সেবা দিয়ে সুস্থ করতে পারিস। এরপর তাকে না জানিয়ে ওর সাথে তোর বিয়ে দিই। এখন আমার কাজ শেষ, আমি তাহলে যাই। অদ্রি খুশি হয়ে ওর আব্বুকে জড়িয়ে ধরে। সত্যি আব্বু তুমি অনেক ভালো, আমার বেস্ট বাবা। অদ্রির আব্বু চলে যায় ওখান থেকে। অদ্রি রুমে এসে আকাশকে জড়িয়ে ধরে বলে, সবকিছু জেনেও কেন আমাকে সত্যিটা বললে না? আমি তো নিজেও জানতাম না। তবে ভালোই হলো, তোমাকে তো আমার জীবনে পেয়েছি। আমিও খুশি, কলেজ লাইফে যাকে সবচেয়ে বেশি অবহেলা করতে আজকে তাকে তোমাকে বিয়ে করতে হচ্ছে। তাতে কি হয়েছে? সে অবহেলিত ছেলে, ইউনিভার্সিটিতে যা করেছে আজকেও কি তাই করবে? তুমি রাজি থাকলে হবে। আচ্ছা তাহলে আসো। এরপর থেকে শুরু হলো একজন অবহেলিত ছেলের পাইলট হওয়ার গল্প, আর ওখান থেকে জীবনের সাকসেস হওয়ার কাহিনী। তাই বন্ধুরা বেশি বেশি কমেন্ট করবেন, যাতে করে আপনাদের কমেন্ট পেয়ে আরো সুন্দর সুন্দর গল্প নিয়ে আসতে পারি আপনাদের জন্য। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।